এই নিউজপেপার নিউজপেপার আজকের নিউজপেপার সবাই দেশের খবর পড়ুন মাত্র 10 টাকা 10 টাকা। এই পেপার বয়, এদিকে আসো। জি বলুন, আপনার কয়টা পেপার লাগবে? আমাকে একটা পেপার দাও। এই নিন। আমি পেপার দিয়ে টাকা নিয়ে রেলওয়ে স্টেশনে এই স্থান থেকে এই স্থানে যাচ্ছি। আজকের নিউজপেপার, এই নিউজপেপার মাত্র 10 টাকা। আজ আর বিক্রি হবে না, তাই বাড়িতে এলাম। বাড়ি বলতে রেলওয়ে স্টেশনের ভাঙা ভবন। স্টেশন আমার উপরে দয়া দেখিয়ে থাকতে দিয়েছে। আমরা কেউ নেই, আমি এতিমখানায় মানুষ হয়েছি। শুনেছিলাম একটা অ্যাক্সিডেন্ট আমাদের পরিবারের সবাই মারা যায়, তখন আমাকে কে যেন এতিমখানায় রেখে যায়। কিন্তু আর কতদিন রাখবে? এখন আমি বড় হয়েছি। আজ আমার প্রথম ক্লাস, তাই রেডি হয়ে নিলাম। আর কয়েকটা পেপার নিলাম ব্যাগে, রাস্তায় বিক্রি করতে পারবো। হাঁটতে হাঁটতে কলেজে যাচ্ছি। কিছু দূরে এসে দেখি রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম। আমি ব্যাগ থেকে পেপার বের করলাম। এই নিউজপেপার নিউজপেপার আজকের নিউজপেপার মাত্র 10 টাকা। এই ভাই, আমাকে একটা পেপার দেন। এই নিন। টাকা দিয়ে আবার বিক্রি করতে শুরু করলাম। হঠাৎ, এই যে সামনে কত গাড়ি আছে বলতে পারবেন? জি, সামনে কয়েকশো গাড়ি আছে। 1 ঘন্টা পর হয়তো জ্যাম ছাড়বে। ইস, আজ আমার প্রথম ক্লাস, অনেক লেট হয়ে যাচ্ছে। নিবেন নিউজপেপার? আর একটা মাত্র রয়েছে। আমি খবর পড়ি না। এখন কেউ খবর কাগজ পড়ে? ঠিক আছে। এই পেপার পেপার জ্যামে বসে থেকে সময় নষ্ট না করে নিউজপেপার পড়ুন। এই যে আমাকে একটা পেপার দেন। এই নিন। আমি পেপার দিয়ে টাকা নিয়ে দোকানে এলাম। সকালে কিছু খাওয়া হয়নি। মামা কাপ চা আর 2টা বিস্কুট দেন। এই নাও তোমার বিস্কুট। আমি বিস্কুট খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে পানি খেয়ে চা খেতে শুরু করলাম। চা খাওয়া শেষ করে বিল দিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে কলেজে চলে এলাম। এই যে ভাই, অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞানের ক্লাসরুম কোন দিকে? ওই সামনের 2টা রুমের পরে। ধন্যবাদ ভাই। আমি ক্লাসরুমে এলাম। এসে একেবারে লাস্ট বেঞ্চে বসলাম। যাক বাবা, আজ এখনও ক্লাস শুরু হয়নি। কিছুক্ষণ পর স্যার এলো। সবাই কেমন আছো? স্যার আসতে পারি? আসো। এত দেরি হলো কেন? স্যার, রাস্তায় জ্যামে পড়ে গিয়েছিলাম। যাও বসো। এটা তো সেই মেয়ে যাকে আমি নিউজপেপার বিক্রি করছিলাম। আজ তোমাদের প্রথম ক্লাস। আমি অধ্যাপক গোলাম আজম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান। এবার তোমাদের পরিচয় পর্ব দাও। এক এক করে সবাই পরিচয় দিচ্ছে। সবার বাবারা বড় লোক, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী ছেলে মেয়ে। এরপর এলো সেই মেয়ের পরিচয় পর্ব। আমি ফারিয়া চৌধুরী। আমার আব্বু একজন ব্যবসায়ী। বসো, তুমি বলো। আমি হাবিবুর রহমান। তোমার আব্বু কি করে? তোমার বাড়ি কোথায়? স্যার, আসলে আমি এতিমখানায় মানুষ হয়েছি। আমার বাবা মা কেউ বেঁচে নেই। আমি রেলওয়ে স্টেশনের ভাঙা ভবনে থাকি। ও আচ্ছা, তুমি বসো। স্যার, কিছু বলবেন? তুমি পড়াশোনা খরচ, খাওয়া খরচ কি করে চালাও? যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। খুব ভালো। এরপর স্যার পড়াতে শুরু করলো। কলেজ শেষ করে সবাই সবার সাথে বন্ধুত্ব করছে। আমি চুপচাপ বসে বসে দেখছি। আমি কলেজ থেকে বের হয়ে বাড়িতে এলাম। না, এখন কি যে রান্না করব বুঝতে পারছি না। বাজার থেকে তরকারি আনতে হবে। আমি বাজারে এলাম, এরপর কিছু তরকারি কিনলাম। এরপর বাড়িতে এসে তরকারি কেটে রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে পুকুরে গোসল করে এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তখনই স্টেশনের মাস্টারের ডাক এলো। আমি ওনার অফিসে এলাম। বসো। রেলওয়ের পুরাতন ভবন ভাঙার জন্য সরকারের কাছে থেকে চিঠি এসেছে। তাহলে আমি এখন থাকবো কোথায়? আমার কোথাও থাকার জায়গা নেই। আমার কিছু করার নেই। নতুন রেলওয়ে স্টেশন হবে, তবে তোমার জন্য একটা খুশির খবর আছে। জি, কিসের খবর? তোমার জন্য এতিমখানা থেকে একটা চিঠি এসেছে। কি আছে চিঠিতে স্যার? তোমার বাবার সম্পত্তির দলিল। তোমার মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু করে গিয়েছিল। ও আচ্ছা। আমি চিঠি নিয়ে পড়লাম। আমার আব্বু এই শহরের পাশে একটা একতলা বাড়িতে আছে, আর তার নামে কিছু ব্যাংকে টাকা আছে। তুমি আগামীকালই চলে যেতে পারো, কেননা তার পরের দিনই ভবন ভেঙে ফেলবে। ও আচ্ছা। আমি চলে এলাম। রুমে এসে শুয়ে পড়লাম। কি করব বুঝতে পারছি না। এতদিন কেন আমার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে? কিছুক্ষণ পর মনে পড়ল আমার বয়স হয়নি এত।
পরের দিন নিজের বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি চারদিকে গাছপালায় ভরা আর বাড়ির রং নষ্ট হয়ে গেছে। দরজায় তালা ঝুলোনো। আমি তালা ভেঙে ভিতরে ঢুকলাম। বাড়ির ভেতরে ধুলোবালি। হঠাৎ একটা লোক এলো। এই ছেলে, তুমি এই বাড়িতে কি করো আর দরজার তালা ভেঙে ফেলছো কেন? জি, এটা আমার বাড়ি। আমি বাড়ির মালিকের ছেলে। ও আচ্ছা। জি, আমার আব্বুকে চিনতেন? হুম, তোমার আব্বু একা ছিল, তোমার কোনো চাচা ছিল না। আমি তোমাকে এতিমখানায় রেখে আসছিলাম। কেন জানো? আমি খুব গরিব, তোমার খেয়াল রাখতে পারবো না, তাই। আচ্ছা তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি পাশে থাকি। আচ্ছা। আমি এবার রুমগুলো পরিষ্কার করতে শুরু করলাম। তারপর গাছপালা কেটে পরিষ্কার করলাম। এরপর দোকানে গিয়ে কলা রুটি খেয়ে বাড়িতে এসে রান্না করলাম। কিন্তু বাড়িতে অন্ধকার হয়ে আছে। আমি কয়েক মোমবাতি জ্বালিয়ে নিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে উঠে পেপার বিক্রি করতে বের হলাম। কিছু পেপার বিক্রি করে কলেজে এলাম। এরপর কলেজ শেষ করে বিদ্যুৎ অফিস গিয়ে বিদ্যুৎ ঠিক করে এলাম। রাতে যা রান্না ছিলাম তাই খেয়ে নিলাম। এরপর নিজেই রান্না করলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি বাড়িতে বিদ্যুৎ সংযোগ এসেছে। আমি লাইটগুলো অন করলাম। দেখলাম সব ঠিক আছে। আমি বাড়ির সামনে এসে একটা দোকানে বসে ফুচকা খাচ্ছি। তখন পাশে দেখলাম ফারিয়া আর কয়েকটা মেয়ে ফুচকা খাচ্ছে। আমি আজ 5 প্লেট ফুচকা খাবো। যদি না খেতে পারিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আমি যদি খেতে না পারি তাহলে তোদের সবাইকে ফুচকার দাম দিয়ে দেব। ওকে। আমি দেখছি ওরা কি করে। এবার 2 প্লেট ফুচকা খেয়ে আর খেতে পারলো না। আমি বিল দিয়ে বাড়িতে এসে বই পড়ে খেয়ে শুয়ে পড়লাম। ভোরে খবরের কাগজের অফিসে এলাম। শোন, তোকে রাস্তায় রাস্তায় খবরের কাগজ বিক্রি করতে হবে না। তাহলে আমি কি করব? এই কাজ না করলে আমি খেতে পারবো না। আমি তাই বলছি, শোন, তুই আজ থেকে বাড়িতে বাড়িতে খবর কাগজ দিবি। তোর ইচ্ছে হলে রাস্তায় বিক্রি করতে পারিস। ও, আমি কোন সাইডে কাগজ দিব? বি ব্লকে, তোর জন্য ঠিক করেছি। এই নে কাগজ। আচ্ছা। আমি হাঁটতে শুরু করলাম। বি ব্ল্যাক আমার বাড়ি। আমি বাড়ি বাড়ি কাগজ দিচ্ছি। হঠাৎ একটা বাড়িতে নিউজ পেপার দিতে গিয়ে দেখি একজন ভদ্রলোক অনেকগুলো বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে এলাম। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তুমি সাহায্য করবে বলছো? জি। ঠিক আছে, এই বাজারগুলো ভিতরে নিয়ে যেতে হবে। আচ্ছা। আমি আর ভদ্রলোক বাজার নিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকলাম। কি বাবা, এত বড় বাড়ি আমি কখনো দেখিনি। আমি বাজার দিয়ে চলে আসবো? আমাকে নিউজ পেপার দিবে না। ও সরি, আমি ভুলেই গিয়েছিলাম। এই নিন। তুমি কি নতুন পেপার বয়? জি। তোমার বাড়ি কোথায়? যে সামনে কিছু দূরে যে পুরাতন বাড়ি, ওটাই আমার বাড়ি। ও, আমি চলি, আমাকে আরও কিছু বাড়িতে যেতে হবে। আমি চলে আসবো তখনই বাড়ির ব্যালকনিতে দেখি ফারিয়া চা খাচ্ছে। আমি আর না দাঁড়িয়ে থেকে বের হয়ে নিউজ পেপার দেওয়া শেষ করে বাড়িতে এসে নাস্তা করে রেডি হয়ে নিলাম। কলেজের দিকে রওনা দিলাম। কলেজে এসে ক্লাস শেষ করে রেলওয়ে স্টেশনে এলাম। এই নিউজ পেপার, নিউজ পেপার, নিউজ পেপার, আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন মাত্র 10 টাকা। এই ছেলে, নিউজ দাও একটা। এই নিন, এই নিউজ পেপার, নিউজ পেপার, আজকের নিউজ পেপার, মাত্র 10 টাকা, 10 টাকা। এই সাগর, এদিকে আসো। জি স্যার। তোমার দিনকাল কেমন যাচ্ছে? জি ভালো। আমাকে কয়েকটা পেপার দাও। এই নিন। আমাকে টাকা দিল। আমি সব পেপার বিক্রি করে বাড়িতে এসে বাসি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করতে শুরু করলাম। না, এইভাবে আর কতদিন চলবে? কিছু টাকা আছে, তাই দিয়ে একটা সাইকেল কিনতে হবে। রান্না শেষ করে বাইরে এসে চায়ের দোকানে বসলাম। কি ব্যাপার, দুদিন ধরে দেখছি এই এলাকায় ঘোরাঘুরি করছো? জি, এই যে পুরাতন বাড়ি দেখছেন, ওখানে আমি থাকি। বাড়ির মালিক তোমার কি হয়? আমি এনার ছেলে। বাবা মা মারা যাওয়ার পর আমি এতিমখানায় ছিলাম। ও আমাকে 1 কাপ চা দেন। আচ্ছা, দিচ্ছি। একটু পর আমাকে চা দিল। আমি চা খেয়ে বিল পরিশোধ করে বাড়িতে এলাম। সারা রুম ঝাড়ু দিলাম। এরপর পড়তে বসলাম। রাতে পড়া শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। ভোরে নাস্তা শেষ করে দরজায় তালা দিয়ে নিউজ পেপার নিয়ে বেরিয়ে হলাম। বাড়িতে বাড়িতে পেপার দিয়ে কলেজে এলাম। এক এক করে পড়া বলো। হাবিবর, তোমার পড়া হবে? জি স্যার। আমি পড়া বললাম। এই পদার্থ বিজ্ঞানের প্রশ্নের উত্তর ব্ল্যাকবোর্ডে লিখো।
জি স্যার, এ তো অনেক সহজ অঙ্ক। আমি উত্তর সমাধান করলাম। খুবই ভালো। স্যার এরপর পড়াতে শুরু করলো। এরপর কলেজ শেষ করে ক্যাম্পাসে এসে একটু বসছি, তখন ফারিয়া এলো। এই যে তুমি সকালে আমাদের বাড়িতে কি করতে গিয়েছিলে? আসলে আমি তো পেপার বয়, আপনি ভালো করে জানেন। আপনাদের বাড়িতে নিউজ পেপার দিতে গিয়েছিলাম। তাই বলে ব্যালকনির দিকে তাকিয়েছিলে কেন? সরি, ভুল হয়ে গেছে। জানো না অন্যের বাড়িতে উকি মারতে নেই, বাবা মা শিক্ষা দেয়নি? জি না, আসলে আমি এতিম। ও, সরি, আমাকে মাফ করে দিবেন। এখন আমাকে বাড়িতে যেতে হবে। এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করবে শুনি? আমাকে রান্না করতে হবে। ও, আমি আর কোনো কথা না বলে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমি কোনো রান্না করতে পারি না। দেখছিস ছেলেটা রান্না করতে পারে। তাই দেখছি। ছেলেটার অনেক কষ্ট। তোর এত মায়া লাগছে কেন? আরে ধুর, চল বাড়িতে যাই। এদিকে আমি বাড়িতে এসে রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাইকেলের বাজারে এলাম। ভাই, এই সাইকেলের দাম কত? বেশি না, মাত্র 3,000 টাকা। অনেক দাম বলছেন, থাক অন্য জায়গায় দেখি। যা দাম তাই বলছি। 2,000 দিব, হলে দেন। না, দেওয়া যাবে না, সাইকেল এখনো অনেক নতুন। ঠিক আছে, আমি চলে আসতে যাব তখনই। ভাই, আর 100 টাকা বাড়িয়ে দিয়েন। ঠিক আছে, আমি টাকা দিয়ে সাইকেল নিয়ে বাড়িতে এলাম। ভাগ্যিস এতিমখানায় সাইকেল চালানো শিখেছিলাম। সাইকেল রেখে লাইট অন করলাম। এরপর বাড়িতে চা বানিয়ে খেতে খেতে বই পড়তে শুরু করলাম। তখন বাড়ির দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি গিয়ে দরজা খুলে দেখি। কেমন আছো? জি ভালো আছি, আসুন ভিতরে আসুন। না, আমি আর ভিতরে যাব না, তোমার সাথে দেখা করতে এলাম। ও, আঙ্কেলের সাথে কিছু কথা বললাম। এরপর আঙ্কেল চলে গেল। আমি সে সোফায় বসলাম। একটা পুরনো টিভি দেখি তো নষ্ট কি। আমি টিভিতে লাইন দিলাম, দেখলাম অন হলো। বাহ, তাহলে ডিশ লাইন নিতে হবে। আমি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে নিউজ নিয়ে বাড়িতে নিউজ পেপার দিতে শুরু করলাম। ফারিয়াদের বাড়িতে নিউজ পেপার দিতে এসে। এদিকে আসো। জি বলুন। আমাকে একটা নিউজ পেপার দিয়ে যাও। আপনার বাড়িতে দিয়েছি, আপনি আবার আরেকটা কি করবেন? ও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি নিউজ পেপার দিয়ে বাড়িতে যাব। ঠিক আছে। আমি সাইকেল নিয়ে নিউজ পেপার দিয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে ভালোই লাগে, তাই হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে এলাম। আমি বসে আছি তখন ফারিয়া এলো। জি, আপনারা কিছু বলবেন? তোমার হোমওয়ার্কের খাতা দাও। আচ্ছা, এই নিন। আমাকে একটু লিখেও দাও, আমার হাত ব্যথা করছে। আচ্ছা, আমি লিখতে শুরু করলাম। তাড়াতাড়ি লেখা শেষ করলাম। কিছুক্ষণ পর স্যার এসে সবার খাতা দেখলো। বাহ, আজ অনেকেই দেখছি হোমওয়ার্ক করে আসছে। জি। ভালো করছো। এইভাবে কেটে গেল 2 দিন। একদিন আমি বাড়িতে বসে আছি, তখন একজন ভদ্রলোক এলো। কিছু বলবেন? তোমাকে এখানে সাইন করতে হবে। কিসে সাইন করতে হবে? তুমি তোমার বাবার সম্পত্তির মালিক, তার একটা দলিল করতে হবে। কই দেখি আপনার পেপার। আমি পেপার ভালো করে পড়লাম। আমি এখানে সাইন করব না। কেন সাইন করবে না? জি, আমাকে মূর্খ ভাববেন না। এখানে ভালো করে লেখা আছে আমি এই বাড়ি বিক্রি করে দিয়েছি। তো কি হয়েছে, সাইন করো, তোমাকে এর পরিবর্তে টাকা দেওয়া হবে। দেখুন, আমি আমার সম্পত্তি বিক্রি করব না। আপনি এখন আসতে পারেন। উনি আর কোনো কথা না বলে চলে গেল। ভদ্রলোক মনে করেছিল আমি কিছু বলবো না। এটা আমার বাবার সম্পত্তি, আমি কেন বিক্রি করব? দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে বসলাম। চারিদিকে দেখছি লোকজন এই দিকে ওদিকে যাচ্ছে। ভাবছি কোনো একটা কাজ করতে হবে, এইভাবে চললে হবে না। আমি এতিম, কোনো সমস্যায় পড়লে কেউ এসে দেখবে না। বসে বসে ভাবছি, হঠাৎ ফারিয়ার কথা শুনতে পেলাম। এই যে তুমি এইভাবে পাগলের মতো রাস্তায় বসে কি ভাবছো? জি, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তুমি ছাড়া এখানে কে আছে? ও, আমি কিছু ভাবছি না। কিছু তো একটা ভাবছো। তেমন কিছু না, আমি এতিম মানুষ, কি করব তাই ভাবছি। আমার তো এই পৃথিবীতে কেউ নেই। ও, তুমি কোথায় থাকো? আমি ফারিয়াকে হাতের ইশারায় বললাম, এই যে এটা আমার বাড়ি। তুমি বলেছিলে না তুমি রেলওয়ে স্টেশনের ভাঙা ভবনে থাকো? জি,
পরে আমার আব্বুর সম্পত্তি পেয়েছি, তাই বাড়িতে চলে আসছি। ভালো। চা খাবেন? না, আমি ফুটপাতের চা খাই না। খেয়ে দেখেন না, ভালোই লাগবে। এই মামা, 2 কাপ দুধ চা দিন। আচ্ছা। তোমার এই বাড়িতে একা থাকতে ভয় করে না? আমার কেন ভয় করবে? ও, কিছুক্ষণ পর মামা চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে গল্প করছি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এই যে ফুচকা খেতে আসলাম। আপনার সাথে কেউ নেই দেখছি। ইভা ইরা একটু পরেই চলে আসবে। ও চাটা ভালোই খেতে। জি, ওই যে ওরা চলে এসেছে। আপনি এবার যান। তুমিও চলো আমার সাথে। না, আমি যাব না, আপনি বরং চলে যান। আচ্ছা। ফারিয়া চলে গেল। আমি চায়ের বিল দিয়ে বাড়িতে এলাম। ওই পাগলটার সাথে কি কথা বলছিলি? পাগলকে? আরে একটু আগে যার সাথে কথা বলছিলি। ও তো পাগল না, ওটা হাবিবুর ছিল। দেখতে পাগলের মতো লাগছিল। কেমন জামা কাপড় পরছে দেখেছিস? এতিম ছেলে। এসব বাদ দে তো, চল ফুচকা খাই। ওরা ফুচকা অর্ডার করলো। এর কিছুক্ষণ পর ফুচকা দিল। ইভা, আবিরের কি খবর? আছে ওর মতো। মানে কি বলছিস বুঝলাম না। বাড়িতে আছে। আগে বললেই হয় বাড়িতে আছে, এত ঢং না করলেই হতো। উফ, ইরা। থাম তো, সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। বিল দিয়ে যার যার বাড়িতে চলে গেল। এদিকে আমি পড়তে শুরু করছি। ভাগ্যিস পুরাতন বই কিনেছিলাম, না হলে কি যে হতো। পড়া শেষ করে টিভি দেখতে শুরু করলাম। অন্যদিকে আম্মু খেতে দাও, ক্ষুধা লেগেছে। বস, আমি খেতে দিচ্ছি। নীলের পড়া শেষ হয়েছে? আমি কি করে জানবো নীলের পড়া শেষ হয়েছে কি? ও, ফারিয়া আম্মুকে ফারিয়াকে খেতে দিল। ফারিয়া খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়ল। পরের দিন আমি নিউজ পেপার দিয়ে কলেজে যাচ্ছি। সেই দিনের মতো জ্যাম বেঁধে গেছে। এই নিউজ পেপার, আজকের নিউজ পেপার। দেশের খবর পড়ুন মাত্র 10 টাকা। এই দিকে এসো। জি বলুন। ওসব কি শুরু করছো রাস্তার মাঝখানে? সরি, ভুল হয়ে গেছে। আসলে অনেক জ্যাম, তাই নিউজ পেপার বিক্রি করছি। ও, আমি ওখান থেকে চলে এসে কিছু দূর এসে পেপার বিক্রি করছি, হঠাৎ। আমাকে একটা নিউজ পেপার দাও। ও, আপনি? হ্যাঁ আমি। আজকেও জ্যামে আটকে পড়েছি। কই দাও। এই নিন। তোমার টাকাটা নাও। থাক, দিতে হবে না। নাও বলছি। আচ্ছা, আমি 10 টাকা নিয়ে ফারিয়াকে টাকা ফেরত দিলাম। তাহলে তুমি পেপার বিক্রি করো? জি। কিছুক্ষণ পর জ্যাম কেটে গেল। আমি হাঁটতে হাঁটতে কলেজে এলাম। ক্লাসরুমে এসে বসলাম, তারপর স্যার এলো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের দলগতভাবে কাজ দিব, সেই কাজগুলো করে নিয়ে আসতে হবে। যে দল ভালো করবে সেই দলকে পুরস্কৃত করা হবে। রোল অনুযায়ী 4 জন করে একটি করে দল হবে। সব অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবে, সাথে ব্যবহারিক কাজ তো থাকবেই। 2 দিন পর জমা দিতে হবে। এরপর স্যার প্রতিটা দলের কাছে সিট দিয়ে দিল। কলেজ শেষ করে আমি ক্যাম্পাসে এলাম। আমি বুঝতে পারছি না আমি কোন দলে পড়ছি। ক্লাসের সবাই আমার সাথে কোনো কথা বলে না। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বুঝতে পারছি না আমি কোন দলে পড়ছি। তুমি আমাদের সাথে পড়ছো। তুমি আমাদের সবার অ্যাসাইনমেন্ট করে দিবে? আচ্ছা আচ্ছা, আমি চলি, আমাকে রান্না করতে হবে। ঠিক আছে। আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ দূর চলে এলাম। আমি অ্যাসাইনমেন্ট করব কোথায়, সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। থাক, পরে দেখব, এখন বাড়িতে যাই। এদিকে সবাই মিলে অ্যাসাইনমেন্ট করতে হবে, কিন্তু একটা নিরিবিলি জায়গায় বসে। আমার বাড়িতে হবে না, ছোট ফাইজা দুষ্টু। আমারও। আমার তো আরও সমস্যা, বাড়িতে সব সময় লোকজন ভালো লাগে না। তাহলে এখন কি করা যায়? হাবিবুরের বাড়িতে গেলে কেমন হয়? আরে দূর, তুই যে কি বলিস? ওর বাড়িতে গিয়ে আমরা কি করব? এছাড়া আমাদের উপায় নেই। আমরা তো কিছু বুঝতে পারছি না, আমাদের চেয়ে হাবিবুর ভালো বুঝতে পারবে। তাহলে আমরা ওর বাড়িতে যাব। চল এখন বাড়িতে যাই। পরের দিন সকালে নিউজ পেপার দিয়ে বাড়িতে এসে টিভি দেখছি। তখন দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি উঠে এসে দরজা খুলে দিয়ে দেখি আপনারা, আসুন ভিতরে। আসতে হলো। এই শোনো, আমরা আজ থেকে ফ্রেন্ড। তুই আমাদের সাথে আপনি করে কথা বলবি না, তুই করে বলবি। ফারিহা ঠিক কথা বলেছে। আমি যে আপনাদের কোথায় বসতে দিই, সব কিছুই নষ্ট হয়ে গেছে। আবার আপনি? আমরা সবাই রুমে এলাম। ফারিয়া চারদিকে দেখে বলল, তোর রুমটা অনেক গোছানো। জি, তোরা কি জন্য আসছিস বুঝলাম না।
আরে গাধা, আমরা অ্যাসাইনমেন্ট করতে এসেছি। ও, আপনারা বসেন, আমি এক্ষুনি আসছি। আমি বাড়িতে থেকে বের হয়ে কিছু বাজার আর নাস্তা কিনে তাড়াতাড়ি বাড়িতে হাঁটতে শুরু করলাম। এদিকে যেমনটা মনে করেছিলাম তেমনটা না, বাড়ির আসবাবপত্র পুরাতন হয়ে গেছে। তুই এসব দেখতে আসছিস? ওর তো এসব বিচার। সবাই বাড়িতে ঘুরে ঘুরে দেখছে। এই সময় আমি বাড়িতে এলাম। এরপর আমি নাস্তা নিয়ে এলাম। তোরা বসে নাস্তা করে নে, তারপর অ্যাসাইনমেন্ট করব। এইসবের কি দরকার ছিল? কেউ আমার বাড়িতে প্রথম আসলো, তাকে খালি মুখে কেমন করে যেতে দিব? আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু খারাপ নই। ও, ওরা সবাই নাস্তা করতে শুরু করলো। নাস্তা শেষ করে আগে অ্যাসাইনমেন্ট শেষ করি, তারপর অন্য বিষয় ধরবো। ঠিক আছে। এরপর আমি অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করলাম। ওরা বসে বসে দেখছে। প্রায় 2 ঘন্টা আমি এদের দেখে রান্না করতে চলে এলাম। রান্না শেষ করলাম, এসে দেখি ওদের অ্যাসাইনমেন্ট লেখা শেষ হয়নি। আবার লিখতে শুরু করলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমার লেখা শেষ হলো। কিছুক্ষণের মধ্যেই ওদের লেখা শেষ হলো। পাশে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের জন্য রান্না করছি। গরিবের বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে যায়। তোকে আমরা বলছি রান্না করতে? এটা তুই ঠিক করিস নাই। আমি যদি এতিম না হতাম তাহলে বাড়িতে থেকে খালি মুখে যেতে পারতিস। আচ্ছা, আমরা খেয়ে যাব। ওরা সবাই ফ্রেশ হয়ে এলো। আমি ওদেরকে খাবার বেড়ে দিলাম। এত কিছু রান্না করতে কে বসে তোকে? শুধু শুধু অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল। আত্মীয়কে কখনো অবহেলা করতে নেই। এরা খেতে শুরু করলো। বাহ, তুই ভালো রান্না করতে পারিস তো। কই, আমি ভালো রান্না করতে পারি না। তুই সত্যি ভালো রান্না করতে পারিস? তুই রান্না করতে পারিস, কিন্তু আমরা মেয়ে হয়েও রান্না করতে পারি না। বাড়িতে শিখলে হবে। আমি এদের তরকারি তুলে তুলে দিচ্ছি। ওরা খাওয়া দাওয়া শেষ করলো। তাহলে এখন আমরা আসি, আগামীকাল আবার আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা আগামীকাল বিকালে আসব, সকালে আমাদের কাজ আছে। ওরা চলে গেল। আমি বাথরুমে গিয়ে গোসল করে খেতে বসলাম। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া সেরে প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করলাম। এরপর আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এদিকে ফারিয়া বাড়িতে এলো। ফারিয়া, খেতে আয়। আমার ক্ষুধা নেই, আমি খেয়ে আসছি। আমি তোকে বলছি না বাইরে থেকে খাবি না। আমি বাড়ির খাবার খেয়ে আসছি। ও, ফারিয়া রুমে এসে ফ্রেশ হয়ে নিল আর ভাবতে শুরু করলো। ছেলেটার কি কষ্ট, কিন্তু কাউকে বুঝতে দেয় না। এতিম ছেলে হলেও হাবিবুর অনেক সৎ ছেলে। আমরা ফ্রেন্ড হয়ে ভুল করিনি। আমি সন্ধ্যায় ঘুম থেকে চা করে টিভি দেখতে শুরু করলাম। পড়তে ভালো লাগছে না, তাই অনেকক্ষণ টিভি দেখে খেয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে আপু, আব্বু খেতে ডাকছে। তুই যা, আমি আসছি। আর সারাদিন কোথায় ছিলি? অ্যাসাইনমেন্ট ছিল, তাই সেই কাজ করছি। ও ফারিয়া, ভাত মুখে দিয়েছে। থু থু, কি রান্না করছো? এসবকে রান্না বলে? কি বলছিস তুই? প্রতিদিন এই রান্না খাস? আজ কি হয়েছে? একদম খেতে ভালো লাগছে না। একটু ভালো করে রান্না করতে পারো না? তুই যা, যেখানে তোর জন্য ভালো রান্না করছে সেখানে গিয়ে খেয়ে আয়। আর যদি পারিস তুই নিজেই রান্না করে খা। কি, আমার মেয়ে রান্না করবে? এই, তুমি একদম চুপ করে থাকো। আমিও দেখব শ্বশুর বাড়িতে গিয়ে রান্না না করে কেমন করে থাকে। শ্বশুর বাড়িতে গিয়ে তো রান্না করা লাগবে। ঠিক আছে, আমি তোমার চেয়ে ভালো রান্না করে দেখিয়ে দেব। জানা তার কাছে রান্না শিখতে। যাবো তো। ফারিয়া না খেয়ে উঠে রুমে এসে শুয়ে পড়লো। এদিকে ফারিয়ার ক্ষুধা লেগেছে, রাগের আগে চলে এসেছে। এখন কি খাবে? ফারিয়া রুম থেকে বের হয়ে এসে ফ্রিজ থেকে ফল খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে নিউজ পেপার নিতে এলাম। কি খবর? বাড়িতে বাড়িতে নিউজ পেপার দিতে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। আমি নিউজ পেপার নিয়ে সাইকেল নিউজ পেপার দিয়ে বাড়িতে এলাম। সকালে কিছু খেয়ে বাড়িতে সাইকেল রেখে তালা দিয়ে নিউজ পেপার বিক্রি করতে রেলওয়ে স্টেশনে এলাম। এই নিউজ পেপার, আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা। 10 টাকা। হাবিবুর, তাড়াতাড়ি আমাকে নিউজ পেপার দিয়ে যাও। হ্যাঁ জি, এই নিন। আমি তাড়াতাড়ি নিউজ পেপার দিলাম। এর কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। এই নিউজ পেপার, আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন, মাত্র 10 টাকা। 10 টাকা।
এক এক নিউজ পেপার বিক্রি করে হাঁটতে হাঁটতে বাড়িতে আসছি। তখন দেখলাম এক দোকানে ভালো ভালো জামা কাপড়। আমার খুব পছন্দ হলো। আমি দোকানের ভিতরে ঢুকতে যাব। এই এই ভিখারি, কোথায় যাও? হ্যাঁ, আমি ভিতরে যাচ্ছি, জামা কাপড় কিনবো। পকেটে নেই 1 টাকা, সে কিনবে নাকি দামি জামা কাপড়? আচ্ছা, এই জামা কাপড়ের দাম কত? দাম দিয়ে কি হবে, নিতে পারবে না। যাও এখন এখান থেকে, মালিক দেখলে আমার খবর আছে। আচ্ছা, আমি ফিরে এলাম। মালিক বের হয়ে আসলো। আপনি ওনাকে ভিতরে ঢুকতে দিলেন না কেন? একটা ভিখারি, সে নাকি এই দামি জামা কাপড় কিনবে। চুপ করেন। আপনি জানেন না, একজন ভিক্ষুক বা ধনী হোক, তাদের সাথে খারাপ ব্যবহার করতে নেই। যান, ওনাকে খুঁজে নিয়ে আসেন। ভুল হয়ে গেছে। দারোয়ান আমাকে চারিদিকে খুঁজতে শুরু করলো, কিন্তু পেল না। এদিকে আমি বাড়িতে এসে রান্না করলাম। এরপর গোসল শেষ করে খেয়ে প্লেট পরিষ্কার করলাম। এরপর ভাবতে শুরু করলাম, ব্যবহারিকের জন্য কিছু জিনিসপত্র লাগবে, তার জন্য টাকা পয়সা তো লাগবেই। বিকেলের দিকে কিনে নিয়ে আসা যাবে। কি যে করব বুঝতে পারছি না। বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করতে হবে ভাবছি। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখি ওরা চলে এসেছে। কি করবে? কি করব? আরে হাপলা, এখন ব্যবহারিক কি করবি? ও, আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করব। কিভাবে করবি? এর আগে করেছিস কখনো? এতিমখানে থাকতে তৈরি করেছিলাম। তাহলে খুব ভালো হয়। কি কি জিনিসপত্র লাগবে? পাখা, মোটর, তার, বাল্ব, সার্কিট ইত্যাদি। ওরা বাড়িতে থাক, আমি বাজার থেকে এসব কিনে নিয়ে আসি। আমরা যাব। আচ্ছা, আমরা সবাই বাইরে এলাম। সবাই গাড়িতে উঠে বসলো, আমি দাঁড়িয়ে রইলাম। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আমি কোনোদিন গাড়িতে উঠি নাই, তো কেমন লাগছে। ওরা বরং গাড়িতে করে যা, আমি সাইকেল নিয়ে যাচ্ছি। এই চুপ, একদম চুপ। তাড়াতাড়ি গাড়িতে উঠে বস। আচ্ছা, আমি গাড়িতে উঠে বসলাম। ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে বাজারে এলাম। এরপর ইলেকট্রনিক দোকানে এসে সব কিছু কিনে বাড়িতে এলাম। আজ কতক্ষণ লাগবে? সেটা বলতে পারছি না, আমাকে তোরা সাহায্য করলেই হবে। ঠিক আছে। আমরা সবাই মিলে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র তৈরি করতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা পর যন্ত্রের সব কিছু ঠিক হলো। এবার শুধু তার দিয়ে মোটর সাথে যন্ত্রে লাগানো দরকার। হয়ে গেছে কি? না রে, আমাদের এখনো অনেক কাজ করতে বাকি আছে। ও, এবার হয়ে গেছে মনে হয়। হয়নি, এবার আমাদেরকে বাতাসে নিয়ে যেতে হবে। তাহলে বাহিরে চল, বাহিরে অনেক বাতাস বইছে। ঠিক আছে, আমরা সবাই বাইরে এলাম। তখন পাখা ঘুরতে শুরু করলো, কিন্তু বাল্ব জ্বলছে না। সব কাজ কি বাধ্য হয়ে গেল নাকি? কি জানি। আমি তার আবার লাগালাম, তখনই বাল্ব জ্বলছে। ইয়াহু, আমরা সফল হয়েছি। আমার না খুব খুশি হচ্ছে। 3 জন খুব খুশি হলো। পরের দিন সকালে আমরা সবাই যার যার কাজ নিয়ে কলেজে এলাম। সবাই অ্যাসাইনমেন্ট বের করো। তোমরা ব্যবহারিক কি তৈরি করে নিয়ে এসেছো? সব কিছু প্রিন্সিপাল স্যার দেখবে। যে প্রথম হবে তাকে আমরা কলেজ থেকে পুরস্কৃত করব। এই, আমরা পুরস্কার পাবো তো? আরে ধুর, আমরা পুরস্কারের জন্য এসব তৈরি করি নাই। আমরা অংশগ্রহণ করেছি, এটাই অনেক। সে ভালো কথা বলেছিস। এই চুপ কর, স্যারেরা এদিকে আসছে। হাবিবর, তোমরা কি করছো? কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটা তৈরি করেছি। বাহ, অ্যাসাইনমেন্ট সব ঠিক আছে। তোমরা দেখাও কিভাবে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। জি স্যার। আমি যন্ত্রটিকে বাতাসে ধরলাম। বাতাসে পাখা ঘুরতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বাল্ব জ্বলতে শুরু করলো। এটা কি করে সম্ভব? জি স্যার, এটা সম্ভব। মোটর, তার আর কিছু জিনিস প্রয়োজন হয়। ঠিক আছে। ফল প্রকাশ করবে কখন? আরে, সব দেখা হয়ে গেলে তারপর ফল প্রকাশ করবে। প্রায় 2 ঘন্টা পর দেখা শেষ করলো। এইবার ফল প্রকাশের পালা। কে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে? তৃতীয় হয়েছে তামিমের দল। তোমরা এসে পুরস্কার নিয়ে যাও। ধন্যবাদ স্যার। এরপর দ্বিতীয় হয়েছে আবিরের দল। তাদেরকেও পুরস্কার নিতে আসতে বলা হচ্ছে। ধন্যবাদ স্যার। না, আমাদের আর পুরস্কার পাওয়া হলো না। আবার চিন্তা করিস, কি দরকার পুরস্কারের? এই প্রথম হয়েছে যে দল, তাদের নাম প্রকাশ করা হচ্ছে। প্রথম হয়েছে ফারিয়ার দল। ইয়াহু, আমরা প্রথম হয়েছি, কি মজা! দলের সবাইকে পুরস্কার নিতে আসতে বলা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ স্যার। সবাই এসে ফারিয়া, ইরা আর রিভাকে অভিনন্দন জানাচ্ছে। ভালোই লাগছে। আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। এদিকে প্রায় বিকেল হবে হবে ভাব।
আমি আর দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তোমাদের তিনজনকে অভিনন্দন। ধন্যবাদ। ওরা সবাই কিছুক্ষণ পর আমাকে খুঁজতে শুরু করলো। ইরা, হাবিবুর কোথায়? ভিড়ের মধ্যেই দেখি নাই। হাবিবুর বাড়িতে চলে যায়নি তো? হতে পারে, চল আমরা সবাই বাড়িতে চলে যাই। সবাই গাড়িতে উঠে বসলাম, গাড়ি চলতে শুরু করলাম। এদিকে আমি বাড়িতে এসে বাসি খাবার খেয়ে রান্না করে শুরু করলাম। অন্যদিকে ফারিয়া পুরস্কার নিয়ে বাড়িতে গেল। এটা কিসের পুরস্কার? আমরা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না, বলতো কে কে ছিল? আমি, ইভা আর হাবিবুর। হাবিবুর কে? আমাদের নতুন ফ্রেন্ড, তার জন্যই আমরা প্রথম হয়েছি। ও যা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর পছন্দের চিকেন রান্না করছি। ও আচ্ছা। ফারিয়া ফ্রেশ হয়ে খেতে বসলো, কিন্তু তেমন ভালো লাগছে না, তবুও খাচ্ছে। এদিকে আমি রান্না শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি, আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজার ঠক ঠক আওয়াজে। আমি ফ্রেশ হয়ে দরজা খুলে দেখি আব্বু, বন্ধু। এতক্ষণ কোথায় ছিলে? ঘুমিয়ে পড়ছিলাম, অনেক রাত হয়ে গেছে। তোমার খোঁজ দিতে এলাম। ও, ভিতরে আসুন। ভিতরে আর যাব না, এখনই বাড়িতে চলে যাব। থাকো, আমি আসছি। আচ্ছা আঙ্কেল, চলে গেল। আমি দরজা বন্ধ করে দিয়ে চা বানিয়ে টিভি দেখতে শুরু করলাম। কিছুই ভালো লাগছে না, তাই বাড়িতে থেকে বের হয়ে রাস্তায় এসে বসলাম। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি মাথা ঘুরিয়ে দেখি ফারিয়া। কি রে, এখানে একা বসে আছিস কেন? আমি তো এতিম, সে ছোটবেলা থেকে একা থাকার অভ্যাস হয়ে গেছে। ও, তুই হঠাৎ করে চলে আসলি কেন? আমার ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে আসছিলাম। তাছাড়া প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। আমাকে জানিয়ে আসতে পারিস নাই? আমরা সবাই তোকে খুঁজছিলাম। ও, তুই এত রাতে এখানে কি করছিস? এই যে ফুচকা খেতে আসলাম, বাড়িতে যাওয়ার সময় দেখলাম তুই বসে আছিস। ও আচ্ছা, তোর ফোন নাম্বার দে, তাহলে তোর খোঁজ খবর নিতে সুবিধা হবে। আমি হেসে বললাম, আমি গরিব মানুষ, ফোন কোথায় পাবো? ও, তাহলে একটা ফোন কিনতে পারিস। ফোন দিয়ে কি করব? আমার কারোর প্রয়োজন হয় না। ঠিক আছে থাক, আমার বাড়িতে যেতে হবে। আচ্ছা। শোন, তোর একটা ফোনের খুব দরকার। এই ধর, এটা আমার ফোন, এটা তুই ব্যবহার করবি। সরি রে, আমি কারোর জিনিস নিতে পছন্দ করি না। এই তুই কি বললি? আমার দেওয়া তুই নিবি না? না রে, অনেক রাত হয়ে যাচ্ছে, তুই চলে যা, আমি ফোন কিনে নিব। ফারিয়া চুপচাপ পাশ থেকে উঠে চলে গেল। আমি বুঝতে পারলাম ফারিয়া রাগ করে চলে গেছে। আমি উঠে এসে বাড়িতে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে টিভি দেখতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। ফারিয়া ঠিক কথা বলছে, এবার একটা সত্যি আমার ফোনের প্রয়োজন। আমি বেড থেকে উঠে জমানো টাকা বের করলাম। সব টাকা বের করে হিসাব করে ৬,০০০ টাকা হলো। আমি টাকা রেখে শুয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজে এলাম। কোথায় চলে গিয়েছিলি? বাড়িতে চলে গিয়েছিলাম। আমরা তোকে কত খুঁজছি। ফারিয়া, আমাকে একটু সাহায্য করতে পারবি? তোকে আমি কোনো সাহায্য করব না, তুই আমার কথা শুনিস নাই। আমি এখন বলছি আমি ফোন কিনবো, আমি তো ফোনের বিষয়ে কিচ্ছু বুঝি না। ঠিক আছে। কলেজ শেষ করে আমি আর ফারিয়া ফোন কিনতে এলাম। আচ্ছা ফারিয়া, ৬,০০০ টাকায় ভালো ফোন হবে? আমি ৬,০০০ টাকা জমিয়েছিলাম। হবে। আমরা দুজনে ফোন দেখতে শুরু করলাম। এই ফোনের দাম কত? ফোনের দাম তখনই ফারিয়া ইশারা করে নিষেধ করলো। আপনার পছন্দ হয়েছে কিনা বলেন। হ্যাঁ হয়েছে। হাবিবুর, আমার জন্য একটু পানি নিয়ে আয়। ঠিক আছে। আমি ফারিয়াকে টাকা দিয়ে পানির বোতল নিতে এলাম। জি, ফোনের দাম 20,000 টাকা। ঠিক আছে, এই কার্ড থেকে টাকা নিয়ে নিন। আচ্ছা ম্যাম। তারপর ফারিয়া ফোন নিয়ে বাইরে এলো। আমি পানির বোতল নিয়ে ফারিয়াকে দিলাম। ফারিয়া পানি খেয়ে নিল। ফারিয়া, ফোনটা কত নিল রে? বেশি না রে, 5,000 টাকা নিয়েছে। আমি মনে করেছিলাম এই টাকার কোনো ফোন হবে না। এবার কি কি নিতে হবে? এবার একটা সিম কার্ড কিনলেই হয়ে যাবে। ও, এরপর আমরা সিম কার্ড কিনলাম। ফারিয়া আমাকে সব কিছু শিখিয়ে দিল, কিভাবে ফোন ব্যবহার করতে হয়। ফোনের সব অ্যাকাউন্ট খুলে দিল। ফারিয়া চল, এবার বাড়িতে যেতে হবে। চলো আমরা দুজনে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিই। আমি এসব খাবার খেতে পারবো না, আমি কখনো রেস্টুরেন্টে খাইনি। তোকে আমি জিজ্ঞেস করছি তুই খেতে পারবি কি না। আমি তোকে বলছি না রেস্টুরেন্টে খেতে হবে, তোকেই খেতে হবে। তুই শুধু আমাকে ধমক দিস। আমি ধমকের খুব ভয় পাই। এই চুপ, চল বলছি। এটাকে টিস্যু পেপার বলে। ও ম্যাম, অর্ডার প্লিজ।
চিকেন ফ্রাই বিরিয়ানি দিবেন, সাথে কোক। ওকে ম্যাম। এত খাবার অর্ডার কে করতে বলেছে? এই চুপ করে খাবি, কোনো কথা বলবি না। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। আমি চুপচাপ খাচ্ছি, ভালোই লাগছে। ফারিয়া এত ভালো খেতে। তোর আরও লাগলে বলিস। আচ্ছা, আমি আবার বিরিয়ানি নিলাম। খাওয়া দাওয়া সেরে ফারিয়া বিল দিয়ে বাইরে এলো। এই এবার বাড়ি যেতে হবে, গাড়িতে উঠে বস। আচ্ছা, আমি গাড়িতে উঠে বসলাম। ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর আমি বাড়ির সামনে চলে এলাম। তুই এখন বাড়িতে যা, আমি পরে ফোন করব। আচ্ছা, আমি গাড়ি থেকে নেমে বাড়িতে এসে ফোন চার্জ দিয়ে রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে গোসল করে নিলাম। ফোন নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলাম। হঠাৎ ফোন কেঁপে কেঁপে উঠলো। হায় হায়, ফোন এমন করে কাঁপছে কেন? মনে হয় ফোনে শীত করছে। আমি ফোনের উপর কাঁথা দিয়ে দিলাম, কিন্তু কিছুতেই বন্ধ হয় না। কিছুক্ষণ পর ফোন কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। আমি ফারিয়ার কাছে ফোন দিলাম। বল। আমার ফোন কাঁপছে কেন বুঝতে পারছি না। আরে গাধা, আমি ফোন দিয়েছিলাম তখন ফোন কাঁপছিল। ও, আমি আগামীকাল ঠিক করে দেব। তুই কি করছিস? রাতের খাবার খেয়ে শুয়ে আছি, তুই খাইছিস? না, একটু পর খাবো। ঠিক আছে। আমি আর ফারিয়া কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। এরপর খেতে খেতে টিভি দেখতে শুরু করলাম। খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কলেজ এলাম। কি ফোন কিনেছিস? এই যে এই ফোনটা। খুব ভালো হয়েছে। দে, তোর ফোনের কি সমস্যা করে ঠিক করে দেই। তুই দেখ, আমি কি বুঝি নাকি। আচ্ছা। আমি ফারিয়ার কাছে ফোন দিলাম। ফারিয়া ঠিক করে দিল। এবার ক্লাসে চল। আমরা সবাই ক্লাসে এলাম। কিছুক্ষণ পর স্যারও ক্লাসে এলো। সবাই কেমন আছো? জি ভালো। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। হাবিবুর, তোমাকে পরে আর দেখলাম না। আসলে স্যার বাড়িতে কাজ ছিল, তাই বাড়িতে চলে গিয়েছিলাম। আচ্ছা। স্যার পড়াতে শুরু করলো। আজকের মতো কলেজ শেষ করে ক্যাম্পাসে এলাম। তুই ফোন কিনলি, আমাদেরকে খেতে দিবি না? আচ্ছা, তাহলে ক্যান্টিনে চল। তোকে খেতে দিতে হবে না। না, খেতে চেয়েছে, আমি দিব। আরে তোর সাথে মজা করলাম। ও আচ্ছা শোন না, আমি তোর থেকে রান্না শিখবো, আমাকে শিখাবি? আচ্ছা, তা কবে থেকে শিখবি? আজকে থেকে শিখবো। আচ্ছা। আমি বিকালের দিকে আসবো। ফারিয়ারা চলে গেল। আমি বাড়িতে এসে বাসি খাবার খেয়ে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটু পরিষ্কার করলাম। এখানে ফুল গাছ লাগাতে হবে। কিছুক্ষণ পর ফারিয়া, ইভা, ইরা এলো। তোরা চলে এসেছিস? তোরা সবাই কি রান্না শিখবি? ইভার আমি রান্না করতে পারি, ফারিহা না। তবুও আমরা এলাম। আচ্ছা, আকাশের মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি নামতে পারে। ঠিক আছে, বাড়ির ভেতরে চল। আমি বাড়ির ভিতরে এলাম। এসে এদের চা নাস্তা দিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এখন কোন রান্না শিখতে চাস? খিচুড়ি রান্না শিখলে ভালো হয়। এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে। ঠিক আছে। আমি মনে মনে ভাবছি, বাড়িতে ছাতা নেই, বাইরে থেকে কিভাবে মাংস নিয়ে আসবো। আমরা সবজি খিচুড়ি শিখবো। আমি রান্নাঘরে এসে সবজি কাটছি। ফারিয়া দেখছে। কিছুক্ষণ পর খিচুড়ি রান্না চাপে দিলাম। তুই কিছু শিখছিস? আমি ফোনে ভিডিও করে রাখছি। কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হলো। আমি সবাইকে খিচুড়ি বেড়ে দিলাম। বাহ, কি খেতে লাগছে রে। তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই খেয়ে নে। আচ্ছা। আমি ওদের সাথে খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে সবাই টিভি দেখছি। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেল। ওরা সবাই বাড়িতে চলে গেল। আমি শুয়ে পড়লাম। তখনই ফারিয়া ফোন দিল। আমি ফোন ধরলাম। কি রে হাবলা, কি করিস? কি করব, শুয়ে পড়ছি। এ তোর জিএফ আছে? সে আবার কি রে? তোর গার্লফ্রেন্ড আছে? হাসছিস কেন? হাসবো না তো কাঁদবো? আরে আমি এতিম মানুষ, তার উপরে গরিব। কাজ না করলে আমার খাওয়া হয় না। এই একদম এতিম বলবি না, আমি আছি না। তুই আছিস মানে কি? আমি না তোর ফ্রেন্ড, আমি তোর সাথে আছি সব সময়। ও, এই শোন, তুই নিউজ পেপার বিক্রি করা বাদ দিয়ে টিউশনি করাতে পারিস না? আমাকে কে টিউশনি দিবে? ঠিক আছে, আমি দেখছি। প্রেম করবি? একটা মেয়ে খুঁজে দেই। না রে, আমার এইসবের শখ নেই। ভালো। ফারিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ফারিয়া রান্নাঘরে এলো। রান্নাঘরে ঘোরাঘুরি করছিস কেন? আমি রান্না করব, তাই আজ তাড়াতাড়ি উঠছি। কি, তুই রান্না করবি? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার দরকার নেই, আমাকে রান্না করতে দাও। ফারিয়া খিচুড়ি রান্না করতে শুরু করলো। রান্না শেষ করে ফ্রেশ হয়ে খেতে এলো।
আজ সকালে খিচুড়ি, খুব ভালো লাগবে। আঙ্কেল মুখে দিয়ে আন্টির দিকে তাকালো। কি হয়েছে? তুমি কি কাজের মেয়ে রাখছো নাকি? না, খিচুড়ি ভালো হয়নি। ভালো হয়েছে, কিন্তু তুমি এত সুন্দর করে রান্না করতে পারো না। কে রান্না করেছে? আমি রান্না করছি। বাহ, আমার মেয়ে রান্না শিখে গেছে। আন্টি একটু খেয়ে দেখলো। তুই খিচুড়ি রান্না কার কাছ থেকে শিখেছিস? হাবিবুরের কাছ থেকে। কেন, ওর আম্মু রান্না করে না? ওর এই পৃথিবীতে আমরা 3 জন বান্ধবী ছাড়া কেউ নেই। এতিমখানায় বড় হয়েছে। ওর বাবা মা কোথায় গেল? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিউজ পেপার বিক্রি করে নিজের সংসার আর পড়াশোনার খরচ চালায়। আরও দয়া নেয় না। এই দাদা, এই ছেলেটাকে আমি চিনি। এই ছেলে আমাদের বাড়িতে নিউজ পেপার দিয়ে যায়। এই রাস্তার সামনে বাড়ি, তাই না? হুম। ছেলেটা খুব পরিশ্রমী। এরকম একটু মাঝে মাঝে রান্না করিস। এদিকে আমার ক্লাস থেকে দেরি হবে নিউজ পেপার বিক্রি করতে এলাম রেলওয়ে স্টেশনে। এই নিউজ পেপার আজকের নিউজ পেপার, দেশের খবর পড়ুন মাত্র 10 টাকা। 10 টাকা। আমাকে কয়েকটা পেপার দিয়ে যা, আমার কাজে লাগবে। আচ্ছা, নিউজ পেপার বিক্রি করে কলেজে এলাম। কোথায় ছিলি? আমার যা কাজ তাই করছিলাম। আজ কয় টাকা আয় করলি? বেশি না, 150 টাকা বিক্রি হয়েছে। এর থেকে আমার লাভ 50 টাকা। তুই এই টাকা দিয়ে কি করবি? আমি বরং তোকে টিউশনি দেখে দিব। এইভাবে কেটে গেল অনেক দিন। আমি আর ফারিয়া অনেক ভালো বন্ধু হয়ে গেছি। একদিন আমি কলেজের ছুটির দিনে নিউজ পেপার বিক্রি করছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ভিজে যাচ্ছি, দৌড়ে দোকানে এলাম। ততক্ষণে সারা শরীর ভিজে গেছে। বৃষ্টিতে সব ভিজে গেছে। ভাগ্যিস নিউজ পেপারগুলো বিক্রি হয়েছিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে চলে যাই। বাড়ি তো বেশি দূরে না। আমি হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে চেঞ্জ করে কিছু খেয়ে রান্না করতে শুরু করলাম। অন্যদিকে আম্মু, বৃষ্টিতে একটু ভিজবো? এই, একদম ভিজবি না। বৃষ্টিতে ভিজলে তোর পা ভেঙে দেব। একটুও শান্তি নেই। ধুর, ভালো লাগছে না। আপু, খুব কষ্ট হচ্ছে না রে? নাক টিপ দিলে দুধ বের হবে, আবার সে বলছে পিচ্ছি ন। নে নাক টিপ দেয়, দেখ দুধ বের হয় কি। আম্মু, দেখছো তোমার ছেলে কত বড় ফাজিল হয়েছে? এই তোরা দুজনে থাম, না হলে এই খুন্তির বাড়ি পিঠে পড়বে। আমি কিছু বললে তুমি রেগে যাও। ঠিক আছে, আমাকে বিয়ে দিয়ে দাও। কি বললি হারামজাদি? ফারিয়া কিছু না বলে ফ্রেশ হয়ে আমাকে ফোন দিল। বল। কি করছিস? এই তো আমার যা কাজ তাই করছিলাম। আমি রান্না করছি। হাঁচি দিলাম। এই তুই হাঁচি দিচ্ছিস কেন? আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, মনে হচ্ছে ঠান্ডা লাগবে। এই শোন, এক্ষুনি ওষুধ খেয়ে নিবি। আচ্ছা। আমি এখনই রাখছি, আম্মু খেতে ডাকছে। ঠিক আছে। ফারিয়া ফোন কেটে দিল। আমি রান্না শেষ করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে খেতে শুরু করলাম। জ্বর ভাব, তাই আমি শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। সারা শরীর মনে হচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে। আমি অনেক কষ্ট করে উঠে মাথায় পানি দিয়ে এসে শুয়ে পড়লাম। সকালে ফারিয়া আমাকে অনেকবার ফোন দিল, কিন্তু আমার কোনো হুঁশ নেই। কি রে, হাবিবুর তো এত দেরি করে না, আজ এত দেরি করছে কেন? আমি বুঝতে পারছি না। আমি বাড়ি থেকে বের হয়ে ফোন করছি, কিন্তু ফোন ধরছে না। হাবিবুরের কিছু হয়নি তো? ইসরে, আমার তো মনেই নেই। গতকাল দুপুরে ফোন করেছিলাম, বৃষ্টিতে ভিজে হাঁচি দিচ্ছিল। ও, আমার মন বলছে ওর অবস্থা ভালো না। ফারিয়া উঠে দাঁড়িয়ে দৌড়ে গাড়ির কাছে এলো। কোথায় যাচ্ছিস? হাবিবুরের বাড়িতে। আমরাও যাব। সবাই গাড়িতে উঠে বসলো। তারপর ফারিয়া গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ পর ফারিয়া আমার বাড়িতে চলে এলো। ফারিয়া দরজা ধাক্কা দিচ্ছে। এই হাবিবুর, দরজা খোল। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। ভিতরে ওর কিছু হয়নি তো? দরজায় সবাই মিলে ধাক্কা দে। আচ্ছা। সবাই মিলে দরজায় ধাক্কা দিল। তখনই দরজার নখ ভেঙে গেল। ফারিয়া সুজা আমার রুমে এসে দেখে আমি শুয়ে আছি। ফারিয়া আমার গায়ে হাত দিয়ে চমকে গেল। হাবিবুরের অনেক জ্বর। হাবিবুর! আমার মনে হয় ওর জ্ঞান নেই, জ্বরে জ্ঞান হারিয়ে ফেলছে। আমাদের এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সবাই মিলে আমাকে ধরে হাসপাতালে নিয়ে এলো। এখন তেমন ভয়ের কিছু নেই, রোগীর জ্বরের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আচ্ছা। আমরা জ্বরের ইঞ্জেকশন দিয়েছি আর স্যালাইন চলছে। হাবিবুরের কখন জ্ঞান আসবে?
1 বা 2 ঘন্টা পর আসতে পারেন। আচ্ছা। এই ওষুধগুলো নিয়ে আসেন। এই ওষুধগুলো রোগীর লাগবে। আচ্ছা। তোরা থাক, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। থাক, আজ যেতে হবে না। এই অবস্থায় রেখে যাবি কেন? ঠিক আছে। তোরা থাক, আমি ওষুধ নিয়ে আসছি। ফারিয়া ওষুধ কিনে আসছে তখন রোগীর বাড়ির লোকজন কোথায়? ওর কেউ নেই আমরা ছাড়া, এতিমখানায় মানুষ হয়েছে। আপনি কি কিছু বলবেন? রোগীর দিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা। ফারিয়া আমার কাছে এসে বসলো। কিরে, তুই এমন করে বসলি কেন? এমনি। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। কিরে, তোরা কখন আসলি? আমরা অনেক আগেই আসছি। তুই এখন হাসপাতালে? আমাকে এখানে কে নিয়ে আসলো? আমরা তোকে হসপিটালে নিয়ে আসছি। ধন্যবাদ তোদেরকে। আমার দিকে তাকিয়ে বল, তুই ওষুধ খেয়েছিলি? মানে থাক, আমাদের বুঝাতে হবে না। আমরা বুঝতে পারছি তুই কোনো ওষুধ খাসনি। এখন আমার মনে হচ্ছে তোকে হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটাই। সরি রে, ভুল হয়ে গেছে। এইগুলো খেয়ে নে, এরপর তোকে ওষুধ খেতে হবে। আচ্ছা, আমি কিছু খেয়ে ওষুধ খেয়ে নিলাম। এখন তুই কেমন বোধ করছিস? আগের চেয়ে অনেক ভালো। আমি বাড়িতে যাব। এই চুপ, কোনো কথা বলবি না। তোর নিজের জন্য এই অবস্থা। থাক, আর বকাবকি করিস না। দুপুর হয়ে গেছে, তোরা বাড়িতে চলে যা। তোকে চুপ থাকতে বলছি না? এখন কেমন আছো? জি, এখন অনেক ভালো আছি। আমাকে ডিসচার্জ করে দেন, আমি বাড়িতে যাব। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি রাতের দিকে বাড়িতে চলে যেতে পারেন। তবে ঠিকমতো খাওয়া দাওয়া আর ওষুধ খেতে হবে। আচ্ছা। ফারিয়া আমার দিকে রাগি চোখে তাকালো। ডাক্তার চলে গেল। তোকে নিয়ে পারা যায় না। বলছি, তোরা খাবার খাওয়া দাওয়া সেরে আয়। ঠিক আছে। সবাই হোটেল খেতে গেল। এদিকে আমি ভাবতে শুরু করলাম, এখন আমি টাকা কোথায় পাবো? যে টাকা ছিল তাই দিয়েই ফোন করছি। এখন হাসপাতালের বিল কি করে দিব? এই অবস্থায় আব্বুর ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যেতে পারবো না। আমার মাথায় আসছে না কি করব। কিছুক্ষণ পর ওরা এলো। এই, তুই এমন করে কি ভাবিস? কিছু না। মিথ্যা কথা বলবি না। মানে আসলেই হাসপাতালে বিল দিব কি করে? তোকে ভাবতে কে বলেছে? তোকে আমি চুপচাপ থাকতে বলছি না? এখন চুপ করে থাক। রাতে হাসপাতাল থেকে আমরা বাড়িতে এলাম। তুই থাক, আমরা বাড়িতে যাচ্ছি। কোনো সমস্যা হলে ফোন করবি। তোরা চলে যা, আমি পরে যাব। আমার তো পাশেই বাড়ি। ওকে। অন্যরা সবাই চলে গেল। ফারিয়া চুপ করে আমার পাশে বসে আছে। হঠাৎ ঠাস করে থাপ্পড় মারল। মারলি কেন? তোকে মনে হচ্ছে মেরে ফেলি। তোকে বলেছিলাম ওষুধ খেতে, তুই খাস নাই। এই খাবারগুলো খেয়ে নে, আমি তোর খাওয়া হয়ে গেলে চলে যাব। এখন খেতে ইচ্ছে করছে না। ফারিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি ভয়ে ভয়ে খেতে শুরু করলাম। এই তো ভালো ছেলে। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। ফারিয়া আমাকে ওষুধ খাইয়ে দিয়ে বাড়িতে চলে গেল। আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে আমি ফ্রেশ হয়ে নিলাম। তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। আমি দরজার কাছে এসে দরজা খুলে দেখি ফারিয়া। তুই এখন এই সময়? তোকে দেখতে আসলাম। এখন তোর শরীর কেমন আছে? একটু ভালো আছি। ও, তুই বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। আমি বাড়ি থেকে তোর জন্য নাস্তা নিয়ে আসছি, তুই খেতে থাক, আমি ঘর গুছিয়ে দিচ্ছি। তুই পারবি না, ছেড়ে দে। আমি পারবো। ফারিয়া ঘরগুলো ঝাড়ু দিতে শুরু করলো। হঠাৎ ফারিয়ার কাছে একটা ব্যাংকের ল্যাকারের পেপার এলো। তখন ফারিয়া আমার কাছে এলো। তোর হাতে কি? তোর নামে একটা ব্যাংকের লকারের পেপার পেলাম। কিন্তু আমি তো এসব সম্পর্কে কিছু জানি না। আচ্ছা, তোর আব্বু কি করতো তোর মনে আছে? আমার কোনো কিছু মনে নেই, আমি অনেক ছোট ছিলাম। লকারে কি থাকতে পারে দেখতে হবে। আমি নাস্তা শেষ করে ওষুধ খেয়ে নিলাম। ব্যাংকে না গিয়ে কিছুই বোঝা যাবে না। রেডি হয়ে নে, তোকে নিয়ে যাব। আচ্ছা। এরপর আমি আর ফারিয়া ব্যাংকে এলাম। কি জানতে চান? এই লকার সম্পর্কে জানতে চাই। এটা আমার নামে আছে? আচ্ছা, ম্যানেজার পেপার দেখে লকারের কাছে নিয়ে এলো। এইটা আপনার লকার, আপনি খুলে দেখতে পারেন। আচ্ছা। কি হলো, খুল। খুলছি। আমি লক খুলে দেখে একটা পেপার আছে। আমি পেপার বের করে পড়তে শুরু করলাম। কি লেখা আছে? ফারিয়া আমার কাছ থেকে নিয়ে পড়লো। ইয়াহু, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস। কি বলছিস? আমি বুঝতে পারছি না। তোর আব্বু তোর নামে শেয়ার বাজারে 1 কোটি টাকা বিনিয়োগ করা ছিল।
এখন সেই শেয়ার বাজার কয়েক শত কোটি টাকা। সত্যি? আমরা দুজনে পেপার নিয়ে বাড়িতে এলাম। ফারিয়া কিছুক্ষণ থেকে বাড়িতে চলে গেল, কিন্তু আমার আব্বু গরিব ছিল, এত টাকা কোথায় পেয়েছিল বুঝতে পারছি না। গোসল শেষ করে খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। রাতে ফারিয়া তার আব্বুকে জিজ্ঞেস করলো, আব্বু 18 বছর আগে 1 কোটি টাকা শেয়ার বাজার এখন কত হতে পারে? কোটি কোটি টাকা, প্রায় 200 কোটির মতো হবে। কেন, কার আছে শেয়ার বাজারে টাকা? এই যে আমার ফ্রেন্ড হাবিবুরের, ওর আব্বু ওর নামে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিল। বলিস কি? ছেলেটার কিছু ছিল না, এখন সে অনেক বড়লোক হয়ে গেছে। এই শোন, তোর চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে গ্রামে যেতে হবে। কি মজা, আপুর বিয়ে? আমি একা যাব না? ঠিক আছে, তোকে একা যেতে হবে না। আব্বু হাবিবুরকে সাথে করে নিয়ে যাই, ওর কোথাও যাওয়ার জায়গা নেই, আমি ওকে অসুস্থ রেখে কোথাও যেতে পারবো না। আঙ্কেল কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। পরের দিন সকালে আমি ফারিয়ার সাথে করে শেয়ার বাজারে অফিসে এলাম। স্যার, আপনার জন্য কি করতে পারি? আমার শেয়ার বাজারে বিনিয়োগ করা আছে। আপনার নাম কি হাবিবুর? কিন্তু আপনি জানলেন কেমন করে? আসলে স্যার, কয়েক বছর ধরে আপনাকে খোঁজা হচ্ছে কিন্তু পাচ্ছি না। আপনার বাড়িতে গিয়েছিলাম কিন্তু পাইনি। ও আচ্ছা। স্যার, এখন বর্তমানে আপনার 300 কোটি টাকা শেয়ার আছে। ঠিক আছে, আপনি এক কাজ করেন, 10 কোটি টাকা ব্যাংকে ট্রান্সফার করে দেন। আচ্ছা ম্যাম। তুই এতগুলো টাকা ব্যাংকে ট্রান্সফার করতে বললি কেন? দেখছিস না বাড়ির কি অবস্থা? বাড়ির পাঁচিল আর বাড়ি মেরামত কর, সাথে আসবাবপত্র চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি এতগুলো টাকা দিয়ে কি করব? সময় হলে বুঝতে পারবি। শোন, আগামীকাল আমরা গ্রামের বাড়িতে যাব আপুর বিয়েতে। আমি যাব না, তুই যা ওদেরকে নিয়ে। তোকে একা রেখে যাওয়া যাবে না, চল, তোর ভালো লাগবে। সন্ধ্যায় বাড়িতে থাকবি, আমি আসবো কিন্তু। আচ্ছা। ফারিয়া চলে গেল, আমি রান্না করতে শুরু করলাম। রান্না শেষ করে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সন্ধ্যায় ফারিয়াদের শপিং মলে এলাম। কি বিশাল শপিং মল! এমন করে কি দেখছিস? এমন বিল্ডিং দেখিনি আসলে, কখনো দারোয়ান আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। আজকাল দারোয়ানগুলো খুব বেয়াদব। এরপর সবাই মিলে শপিং করলাম। প্রায় 2 ঘন্টা ধরে পরে ফারিয়া আমাকে জোর করে সেলুনে নিয়ে এলো। এখানে নিয়ে আসলি কেন? তোকে মানুষ করতে নিয়ে এসেছি, দেখতে একদম জঙ্গলিদের মতো লাগছে। ভালো করে চুল কেটে দিবেন। কিছুক্ষণ পর আমাকে চুল কেটে দিল, দেখতে অন্যরকম লাগছে। রাতে ওদেরকে ট্রিট দিয়ে বাড়িতে এলাম। পরের দিন সকালে আমরা 4 জন বের হলাম ফারিয়ার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অনেক ভালো লাগছে, শহরের বাইরে প্রথমবার যাচ্ছি। তুই তো আসতেই চাইছিলি না, তুই তো এখন বড় লোক। কে বড় লোক? আমি কোনো বড় লোক নই। থাক, আর নাটক করতে হবে না। এই শোন, তুই বাড়িতে এবার কাজের লোক রাখবি, তোকে দেখাশোনার জন্য লোকজন রাখতে হবে। আমাকে দেখার লোক লাগবে না, এমনিতেই ভালো আছি। এই শোন, তুই কেমন আমি ভালো করে জানি। সেই আমরা যদি না যেতাম তাহলে কি হতো? কি আর হতো, আমি মারা যেতাম। এবার সবাই আমার দিকে এমনভাবে দেখলো মনে হয় গিলে খাবে। সবাই মিলে আমাকে মারতে শুরু করলো। আর এই কথা বলবি? না না, আমি বলবো না। প্রায় 2 ঘন্টা পর ফারিয়া দাদার বাড়িতে পৌঁছলাম। ফারিয়া সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। এই ছেলে, এইদিকে আসো। হ্যাঁ জি দাদি। আমার নাতনির সঙ্গে কি তোমার? আমরা একসাথে পড়াশোনা করি। ও আচ্ছা। ফারিয়া আমাকে রুম দেখিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আপু, ভাইয়া ডাকছে আপনাকে। আচ্ছা চলো। আমি যাচ্ছি তখনই দেখলাম দাদি একটা ছবি দেখছে আর চোখ মুছছে। আমি ভিতরে ঢুকলাম। কি দাদি, কাঁদো কেন? কই না তো। আমাকে লুকিয়ে লাভ নেই, কই দেখি কার ছবি। আমি ছবি দেখে হা হয়ে গেলাম। আচ্ছা দাদি, এই ছবি তুমি কোথায় পেলে? কোথায় আর পাবো, এটা আমার একদম ছোট মেয়ে। তুমি ছবি দেখে হা হয়ে গেলে কেন? তুমি কি আমার মেয়েকে দেখেছো? আচ্ছা, আপনার মেয়েকে কেন মেনে নেননি? তুমি কে আর জানলে কি করে? এই যে ছবি দেখছেন না, এটা আমার আম্মু। হঠাৎ দরজায় শব্দ। আমি পিছনে ফিরে দেখি
হঠাৎ দরজায় শব্দ। আমি পিছনে ফিরে দেখি ফারিয়া নানি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। দাদি আস্তে আস্তে, বাইরে থেকে শোনা যাবে। শোনা যায়? আমি আমার নাতিকে পেয়েছি, এবার তোর ফুপুকে পাবো। তোর আম্মু আমায় ছেড়ে কেমনে আছে? উফ দাদি চুপ করো, শোনা যাবে। আমি কি ওদের ভয় পাই নাকি? তুমি জানো না তোমার ছেলেদের ওই বাড়ির সাথে সম্পর্ক কেমন? এখন যদি হাবিবুর কথা জানতে পারে তখন কি হবে? আচ্ছা, তোর আম্মু কেমন আছে বললি না? আসলে আব্বু আম্মু কেউ বেঁচে নেই। তখনই নানি চিৎকার করে কাঁদতে শুরু করলো। মামারা দৌড়ে রুমে এলো। কি হয়েছে, কাঁদছো কেন? না কিছু হয়নি। কিছু তো হয়েছে একটা। না, কিছু হয়নি। আমার মেয়ের কথা মনে পড়ছে, তাই কাঁদছি। যে আমাদের মান সম্মান নষ্ট করে পালিয়ে গিয়েছে তার জন্য কাঁদছো? বলেছি না আমাদের বোন মরে গেছে। সবাই রাগে রাগে বের হয়ে গেল। কেঁদে কি হবে? কেউ বেঁচে নেই। নানি শান্ত হও। আচ্ছা নানি, আমার দাদার বাড়ি কোথায়? এই তুই আমার সাথে চল, না হলে বিপদ হবে। না, ওকে নিয়ে যাস না। ফারিয়া আমাকে হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে এলো। ওরে এমন করে নিয়ে আসলি কেন? তুই আমার ফুপুর ছেলে, আগে জানলে কখনো তোকে এ বাড়িতে নিয়ে আসতাম না। এখন আমার ভয় করছে, যদি আব্বুরা জানতে পারে তখন কি হবে? বলিস কি, এটা তোর ফুপুর ছেলে? আমি কি করে জানবো এটা আমার মামার বাড়ি? নানির হাতে মায়ের ছবি দেখে চিনতে পারছি। শোন, কেউ যেন জানতে না পারে। আচ্ছা, হঠাৎ একটা মেয়ে এলো। কি রে, কেমন আছিস? ভালো আর কই, তুই এখানে কি মরতে আসছিস? আমি চুরি করে আসছি, তোর চাচারা দেখতে পাইনি। ওরা কারা? এই নে, তোর ভাইকে নিয়ে চুপ থাক, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বলছিস? আমার তো কোনো ভাই নেই। আমার ভাইয়া কোথা থেকে আসলো? তিশা তুই চল এখান থেকে, চল। আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে একটা বাড়ির কাছে এলাম। বাড়িতে চলে আসছি, এবার কোনো ভয় নেই। এটা তোর আমার ফুফুর ছেলে, তোর চাচাতো ভাই। তখনই তিশা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। ভাইয়া কোথায় ছিলি এতদিন? আমরা তোকে কোথায় না কোথায় খুঁজেছি। এই শুরু হয়ে গেল দুই ভাই বোনের কান্নাকাটি। তাহলে এটা আমার বাড়ি? আমরা সবাই বাড়িতে চলে এলাম। আমার চাচা অনেক গরিব। তিশা আমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। এখন আমার দাদি বেঁচে আছে। সে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো। যখন শুনলো আব্বু আম্মু কেউ বেঁচে নেই, আরও কান্নাকাটি করলো। আমি জানতাম না যে আমার সবাই আছে। এতদিন মনে করেছিলাম আমি একা। আমরা আছি। এই তিশা, আমাদেরকে যেতে হবে, কেউ দেখলে সমস্যা হবে। আর একটুও থাকি না। না, আমি পকেট থেকে টাকা বের করে সব দিয়ে দিলাম। তোমাদের এইভাবে কষ্ট করে থাকতে হবে না, আমি তোমাদেরকে নিয়ে যাব। তিশা তুই কলেজে যোগাযোগ কর। আচ্ছা ভাইয়া, আমরা তাড়াতাড়ি বের হয়ে এলাম। এটা কি হলো বুঝতে পারছি। আমার ফুফু এর আব্বুর সাথে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমার দাদা আর আব্বুরা মেনে নিতে পারেনি, এরা গরিব ছিল। তাহলে এই বিষয় আমি যদি এখন বলি আমি তোর ফুফুর ছেলে? তুই পাগল হয়ে গেছিস, দেখলি না তখন সবাই কেমন করছিল। তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে আমরা বেঁচে যাই। সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে চল। আমরা সবাই বাড়িতে চলে এলাম। বাড়িতে বিয়ের আয়োজন কাজে চলছে। আগামীকালই বিয়ে। রাতে গায়ে হলুদ অনুষ্ঠান শেষে আমি রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসেছি। কি সব খাচ্ছে? একটু একটু করে খেলে হবে? তা বাসায় রান্না বান্না করে কে? আমি রান্না করি। আমি এতিম। কে বলছে তুমি এতিম? আমরা তো আছি। ফারিয়া, ওকে আর একটু নাস্তা দে। আমি খেতে পারবো না। এইসব খেয়ে উঠতে হবে। হাস, তোদের তো এখন সময় আছে। নাস্তা শেষ করে আমি একপাশে দাঁড়িয়ে আছি। তখন ইরা এলো। কি মশাই, এবার একটা বিয়ে তো করতে পারেন। আমাকে কেউ মেয়ে দিবে না। তুই একবার বলে দেখতে পারিস। আমি কাকে কি বলবো? আমার জানা নেই। তোর বয়ফ্রেন্ডের খবর কি সেটা বল। অফিসে আছে, গতকাল থেকে কথা হয়নি। আচ্ছা, কিছুক্ষণ পর আমি রুমে এসে বাথরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম।
আমি বাইরে এসে দেখি লোকজন ভরে গেছে। হঠাৎ চোখ গেল পাশের একটা মেয়ের দিকে। নীল রঙের শাড়িতে অনেক মানিয়েছে। ভালো করে খেয়াল করে দেখি এটা ফারিয়া। ফারিয়া আমাকে দেখানো দেখে আমার কাছে এলো। কি দেখিস এমন করে? তোকে শাড়িতে অনেক মানিয়েছে। হয়েছে, এত পাম দিতে হবে না। এত মেয়ের মধ্যে একটাও পছন্দ হলে বলতে পারিস, একেবারে বিয়ে পড়িয়ে নিয়ে যাব। ধুর, আমার পছন্দ, আমি না এতিম। এই, তোকে এতিম বলতে নিষেধ করেছি না? আমি আছি তো, এখন তোর সব পরিবার আছে। কিছুক্ষণ পর বরযাত্রী এলো। বিয়ের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমি রুমে বসে আছি, তখন ফারিয়া এলো। ধর, তোর বোন ফোন দিয়েছে। কি দরদ, আমার ভাই কই? ও, আমি ফোন ধরলাম। তিশা, বল। ভাইয়া, আমি কলেজ থেকে বদলি হওয়ার কাগজপত্র তুলে নিয়ে আসছি। ভালো করেছিস। তোরা সবাই গুছিয়ে রেডি হয়ে সকালে রওনা দিবি। আমি শহর থেকে ধরে নিব। ঠিক আছে ভাইয়া। আমি আরও কিছুক্ষণ কথা বললাম, তারপর ফোন রেখে দিলাম। তুই ঘুমিয়ে পড়, সকালে উঠে আমাদেরকে চলে যেতে হবে। আচ্ছা। ফারিয়া পা বাড়ালো। হঠাৎ পা পিছলে আমার উপরে পড়লো। ফারিয়া লজ্জা পেয়ে উঠে দৌড়ে পালিয়ে গেল। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নানির সাথে অনেকক্ষণ কথা বললাম। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে 4 ফ্রেন্ড এক বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তুই যাস, দুই পরিবার এক হয়ে যাক। যাই। সেই মতো আমাদের কাজ করতে হবে, তাহলে তুই তোর মামাদেরকে পাবি। আচ্ছা। তোর চাচারা কি তোর বাড়ি চিনতে পারবে? না, ফারিয়া, তুই তিশাকে ফোন করে বলে দে। আচ্ছা, বলছি। ফোন করে বলে দিল। বেশ কিছুক্ষণ পর বাড়িতে চলে এলাম। এসে দেখি তিশারা গেটের সামনেই দাঁড়িয়ে আছে। আমি গাড়িতে থেকে নামলাম আর ওরা চলে গেল। এখানে তো আসতে বললি, এখন কোথায় যাব? এটাই আমাদের বাড়ি। আব্বু গ্রাম থেকে এসে করেছিল। আমি তালা খুলে ভিতরে ঢুকলাম। এরপর আবার তালা খুলে ভিতরে এলাম। তোর আব্বু চুরি করে জমি বিক্রি করে নিয়ে এসেছিল। তোর মামার বাড়িতে জানতে পারলে সমস্যা হতো। শুনেছিলাম ওই টাকা দিয়ে ব্যবসা করেছিল, আর কিছু টাকা আমাদেরকে মাসে মাসে পাঠিয়ে দিত। ও, আমি বুঝতে পারলাম এই টাকা কোথা থেকে এলো। রান্নাঘর কোথা দেখিয়ে দে। এইদিকে। চাচি রান্না করতে চলে গেল। আমি কোথায় থাকবো? আমার রুম দেখিয়ে দে না ভাইয়া। 4টা রুম আছে তোর, যেটা মন চায় সেটাই থাকবি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। দুপুরে খেয়ে আবার ঘুম দিলাম। হঠাৎ আমার গায়ে কে যেন পানি ঢেলে দিল। তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখি ফারিয়া দাঁত বের করে হাসছে। এটা তুই কি করলি? সারাদিন এত ঘুম আসে কোথা থেকে শুনি? আমার ঘুম আসলে আমি কি করব? হয়েছে, এখন রেডি হয়ে নে। কেন? তোকে তো মানুষ করেছি, এবার তোর বোনের পালা। ধুর। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর রেডি হয়ে নিলাম। ফারিয়া আর তিশার রুম থেকে বের হয়ে বাইরে এসে দেখি ফারিয়া আর তিশা গল্প করছে। চল, তোর জন্য শপিং করতে যেতে হবে। আমি যাব না। তোর মতো আমার ভাইয়ার এত টাকা নেই। কে বলেছে তোর ভাইয়ের টাকা নেই? তুই আসার আগে একজন আঙ্কেল আসছিল। সে বলল ভাইয়া নাকি নিউজ পেপার বিক্রি করে কলেজে খরচ আর নিজে খায়। সেটা আগে ছিল, এখন নেই। তোর ভাইয়ের যা টাকা আছে তার আমার এক কোনাও নেই। তোর বড় আব্বু তোর ভাইয়ের জন্য অনেক কিছু করে রাখছে। কিন্তু কোনো কিন্তু না, চল। আমরা ফারিয়ার গাড়িতে করে শপিং মলে এলাম। তিশা, তোর যায়ের পছন্দ হয় তাই নিবি। তোর ভাইয়ের কাছে টাকা নেই এই মনে করে একটা জিনিস নিবি না? আচ্ছা। তুই একটু সাহায্য কর। ফারিয়া তিশা মিলে জামা কাপড় পছন্দ করছে। আমি মনে মনে ভাবছি, আমার কেউ ছিল না, আজ আমার সব আছে। আমার চাচাদের কোনো কষ্ট করতে দিব না। ভাইয়া, আমার এগুলো পছন্দ হয়েছে। ঠিক আছে। বাড়ির সবার জন্য কেনাকাটা করে বিল পরিশোধ করলাম। ফারিয়া, শোন না। বল, কি বলবি? বলছি কি, আমি একটা গাড়ি কিনতে চাই, যেন আমার বোনটা গাড়িতে চলাফেরা করতে পারে। আচ্ছা, এরপর আমরা বাড়ির জন্য আসবাবপত্র ও অন্যান্য গুলো কিনে বাড়িতে পাঠিয়ে দেব। অবশেষে গাড়ি কিনতে এলাম। তিশা, তোর কোন গাড়ি পছন্দ হয়? এই যে সাদাটা, আমার খুব ভালো লেগেছে। লাগবেই তো, তোমার তো সাদা জিনিস পছন্দ। আচ্ছা, তাই হবে। আমরা গাড়ি কিনে নিলাম। ফারিয়ার গাড়ি
বাড়িতে পাঠিয়ে দিল। এরপর ফারিয়া গাড়ি চালিয়ে আমাদের বাড়িতে নিয়ে এলো। ওইসব কি করছিস? বাড়িতে এত জিনিসপত্র, টাকা কোথায় পেলি? টাকা আছে, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। তবুও আমার শেয়ার বাজারে বিনিয়োগ করা আছে, এসব তোমরা বুঝবে না। আগামীকাল থেকে বাড়িতে লোকজন কাজ করবে, তুমি খেয়াল রাখবে। তাহলে আমি আসছি। আমার রুমে চলো না, এসি কেমন করে অন করতে হয় বললি না? আচ্ছা। ফারিয়া আমার রুমে এসে শিখিয়ে দিল। আচ্ছা, তুই সেদিন আমার ফোন কেনার টাকা তুই দিয়েছিলি তাই না? কে বলছে? এটা তোমার টাকায় কেনা। মিথ্যা বলে লাভ নেই, আজ তিশার ফোন কিনতে গিয়ে দাম শুনেছি। তো কি হয়েছে? থাক, আমি বাড়িতে যাব। ফারিয়া চলে যেতে লাগলো। আমি হাত ধরে টেনে শাড়ির পকেটের হাত ধরে নিলাম। তোর পছন্দ হয়েছে? কিন্তু তুই কখন কিনলি? এক ফাঁকে কিনেছি, আমার পছন্দ হয়েছে তাই তোর জন্য কিনেছি। ফারিয়া চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। চাচি আমাকে চা দিল। আমি চা খেয়ে পড়তে শুরু করলাম। রাতে খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু এখন গাড়ি তো কিনলাম, কিন্তু আমরা কেউ গাড়ি চালাতে জানি না। কিছু একটা করতে হবে, দেখি ফারিয়াকে বলতে হবে। হঠাৎ ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর নাস্তা শেষ করে নিলাম। ভাইয়া চল, আমাকে ভর্তি করিয়ে দিবি না? আচ্ছা চল। আমি আর তিশা বের হয়েছি, তখন একজন লোক এসে হাজির হলো। আপনি হাবিবুর? কিন্তু কেন? ফারিয়া ম্যাম আপনার কাছে পাঠিয়েছে গাড়ি ড্রাইভার জন্য। ও, তখনই ফারিয়া আমার কাছে ফোন দিল। আমি ফোন ধরলাম। রহিম চাচা আমাদের গাড়ির ড্রাইভার ছিল। 2 মাস বাড়িতে চলে গিয়েছিল, তখন আব্বু অন্য একজনকে নিয়েছিল বলে। রহিম চাচা অন্য জায়গায় কাজ করত। আমি ফোন করতেই রাজি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি কলেজে আয়। আচ্ছা। আমি ফোন রেখে দিলাম। আমি রুমে গিয়ে গাড়ির চাবি নিয়ে দিলাম। এরপর আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়ি চাচা চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কলেজে এলাম। গাড়িতে বের হতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আর ভাবছে যে ছেলেটা নিউজ পেপার বিক্রি করে সে এত দামি গাড়ি কোথায় পেল। কিছু কিছু মেয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। এরপর আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এলাম। আমি ফারিয়ার কাছ থেকে সব শুনেছি। ঠিক আছে, পেপারগুলো জমা দিয়ে ভর্তি করিয়ে দাও। ধন্যবাদ স্যার। তিশার বিভাগ আলাদা, কেমিস্ট্রি। তিশা, তুই ক্লাস করতে যা, কোনো সমস্যা হলে বলবি। আচ্ছা। এই যে তোর পরিবার পেয়ে কেমন লাগছে? খুব লাগছে। পরিবারে কেমন তা জানতাম না, আজ খুব খুশি। থাক, আর বলতে হবে না, আমরা সবাই খুশি তুই পরিবার খুঁজে পেয়েছিস। ও, কিছুক্ষণ পর স্যার এলো। তোমরা 4 জন কোথায় ছিলে? স্যার, ফারিয়ার বোনের বিয়েতে গিয়েছিলাম। এই আমার বোনের বিয়ে মানে? স্যার ও মিথ্যা বলছে। হাবিবুর ওর মামাতো বোনের বিয়েতে গিয়েছিল। তোমাদের কথা কিছুই বুঝলাম না। আসলে স্যার, ফারিয়া হাবিবুরের আপন মামাতো বোন, কিন্তু এরা কিছুই জানতো না। 2 দিন আগে পরিচয় হয়েছে। ও, সেদিনের মতো ক্লাস করে বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখি লোকজন কাজ করছে। আমি তোর কথা মতো সব কিছু দেখিয়ে দিয়েছি। আচ্ছা, দুপুরে খেতে বসলাম। বাড়িতে বাজার ছিল না, আমার একটুও মনে ছিল না। তোর চাচা বাজার করে নিয়ে এসেছে। আমি এসে থেকে বাড়িতে বসে আছি। গ্রামে থাকলে সারাদিন কাজ করতে হয়, আমার বসে থাকতে ভালো লাগে না। ও শোন, বাড়ির সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আমি তেমন কিছু চিনি না। তুই ফুল গাছ এনে দিস, আমি ফুল গাছ লাগাবো। তোর আব্বু অনেক পছন্দ করতো ফুল গাছ। আচ্ছা, কি কি গাছ লাগাতে চাও তার একটা লিস্ট করে দিও। ঠিক আছে। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে লিস্ট অনুযায়ী গাছ এনে দিলাম। চাচা তক্ষুনি গাছ 1 ঘন্টার মধ্যে লাগিয়ে দিল। এইভাবে অনেক দিন কেটে গেল। আমি ফারিয়ার উপরে অনেকটা দুর্বল হয়ে পড়লাম। আমার যা পছন্দ হয় তাই ফারিয়াকে গিফট দিই। ফারিয়া অনেক রাগ করে, কিন্তু আমি জোর করে দিই। হঠাৎ একদিন তিশার ফারিয়া আমার কাছে এলো। ভাইয়া, আমার একটা সুন্দর বিড়াল লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা 3 জন বিড়াল কিনতে এলাম। তিশা বিড়াল পছন্দ করছে, তখন ফারিয়া দেখলাম চুপ করে একটা সাদা বিড়ালের দিকে তাকিয়ে আছে। ভাইয়া, এই বিড়াল নিব। আচ্ছা, আমি 2টা বিড়াল নিলাম। ফারিয়া যে বিড়ালের দিকে ছিল সেই বিড়াল কিনে দিলাম। এটা কি হলো? কিছু না, কোনো সমস্যা নাই। এরপর আমরা বাড়িতে এলাম। কিছুদিন পর হঠাৎ ফারিয়া আমাকে রেস্টুরেন্টে নিয়ে এলো একজনের সাথে পরিচয় করিয়ে দিতে। হঠাৎ একটা ছেলে এসে ফারিয়াকে জড়িয়ে ধরলো।
এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। বুকের ভিতরে ব্যথা করতে শুরু করলো। কি রে, এমন করে কি দেখছিস? এটা আমার বয়ফ্রেন্ড সাব্বির। হাই, আমি হাবিবুর। আমি তোমাকে চিনি, ফারিয়া আমার সাথে সব বলতো। ও, দেখলি আমি তোকে কতটা সারপ্রাইজ দিলাম। হুম। কি খাবে বলো? ও, আমি কিছু খাবো না, তোমরা অর্ডার করো। এই, তুই খাবি? চুপ করে বসে থাক। ফারিয়া খাবার অর্ডার করলো। কিছুক্ষণ পর খাবার চলে এলো। আমার কিচ্ছু ভালো লাগছে না, তবুও একটু একটু করে খাচ্ছি। ফারিয়া, আমার একটু যেতে হবে, আমার কাজ আছে। ঠিক আছে। বিল পরিশোধ করে গাড়ি উঠে একটা নিরিবিলি জায়গায় এলাম। চাচা, আপনি গাড়ি নিয়ে বাড়িতে চলে যান। আচ্ছা। আমি নদীর তীরে এসে ঠাস করে বসে পড়লাম। আমার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলো। আমি চিৎকার করে কাঁদতে শুরু করলাম। আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? ছোটবেলা থেকেই বাবা মার যত্ন থেকে বঞ্চিত হয়েছি। আজ আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি ফারিয়াকে অনেক ভালোবাসি। চুপচাপ বসে রইলাম, কিচ্ছু ভালো লাগছে না। অন্যদিকে আমি বাবা মাকে বলে রাখছি এবার আমাদের বিয়ের কথা। খুব ভালো করেছো। তুমি তাদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। ওকে বাবু। আমাকে এখন বাড়িতে যেতে হবে। আর একটু থেকে গেলে হয় না? তুমি তো এবার এই শহর থেকে কোথাও যাচ্ছ না, তোমাকে সময় দিতে পারবো। আচ্ছা। ফারিয়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বাড়িতে চলে গেল। এইদিকে আমি নদীর তীরেই বসে আছি। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পেছনে ফিরে দেখি ইরা। কি হয়েছে তোর? তুই এখানে বসে কাঁদছিস কেন? না, কিছু হয়নি। তুই মিথ্যা কথা বলছিস। ভুলে যাস না আমি তোর ফ্রেন্ড। আমি তোর মনের কথা বুঝতে পারি। আসলে ফারিয়া আজ আমাকে তার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিল। কি? ফারিহার বয়ফ্রেন্ড আছে? আর আমরা জানতে পারলাম না? তুই ফারিয়াকে পছন্দ করিস, তাই না? হুম। আমার প্রিয় মানুষ বলতে কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ইরা আমার পাশে বসে বলল, কি আর করবি, হয়তো এটাই নিয়তি ছিল। কাঁদিস না, নিজেকে শক্ত কর। আমার কিচ্ছু ভালো লাগছে না। তুই ফারিয়াকে ভুলে যা, না হলে নিজেই অনেক কষ্ট পাবি। এমন কিছু করবি না যেন তোর চাচা কষ্ট পায়। তুই ছাড়া তাদের কেউ নেই। আমি কেমন করে ভুলবো তোকে? তবু তোকে ভুলতে হবে। তুই চাস না ফারিহার সুখে থাকুক? হুম। চল বাড়িতে যাই, সন্ধ্যায় ছাড়িয়ে রাত হয়ে গেছে। আচ্ছা। আমরা দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করলাম। দেখ, আমার সামনে মন খারাপ করিস না। তোর কপালে ফারিহাত ছিল না। হুম। তুই এখানে কি করছিলি? মানে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। ও, কিন্তু তোর সাথে কাউকে দেখলাম না। ওর একটু তাড়া ছিল, তাই চলে গেছে। ও আচ্ছা, একটা কথা রাখবি? কি কথা? আমাকে একটু জড়িয়ে ধরবি? শুনেছি কাউকে জড়িয়ে ধরলে কষ্ট কমে যায়। আচ্ছা, তোর স্বপ্নটা পূরণ করে দিই। আমি ইরাকে জড়িয়ে ধরলাম। ইরার হার্টের শব্দ আমার কানে এসে পৌঁছেছে। আমি ইরাকে ছেড়ে দিলাম। আমি কিরে, তোর চোখে পানি কেন? কই না তো, আমার চোখে পোকা পড়ছে। কই দেখি। পোকা বের হয়ে গেছে, চোখ জ্বালা করছে। ও আচ্ছা। কিছু দূরে আসার পর একটা টং দোকান দেখলাম। আচ্ছা চল না, রাস্তায় বসে দুজনে চা খাই, যেমনটা তুই আর ফারিহা খাস। তুই জানলি কি করে? মানে ওই তো সেই দেখলাম না। ও মনে পড়ছে। দোকানের কাছে চা বললাম, দুজনে রাস্তায় বসলাম। ভালোবাসা কখনো হারায় না, হারিয়ে যায় অনুভূতিগুলো। আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবি না? সময় আসলে একদিন ঠিকই পরিচয় করিয়ে দেব। দুজনকে চা দিয়ে গেল। আমরা দুজনেই খেতে শুরু করলাম। অন্যদিকে রাতে অনেক হয়েছে, আমি বাড়িতে ফিরিনি। তার জন্য সবাই টেনশন করছে। তিশা তখন ফারিয়ার কাছে ফোন দিল। তুই বললি ভাইয়া অনেক আগে বাড়ি চলে গেছে, কিন্তু ভাইয়ার ফোনও বন্ধ পাচ্ছি। কি, হারামিটা এখনো বাড়িতে যায়নি? ভাইয়া তো এত রাত করে বাড়ি আসে না। বাড়িতে সবাই চিন্তা করছে। রহিম চাচা কি বলেছে? চাচা বলল ভাইয়াকে নদীর পাড়ে নামিয়ে দিয়ে বাড়িতে এসেছে। কিন্তু হাবিবুর বলল যে ওর কাজ, তাহলে নদীর পাড়ে কি করে গেল? আমার মাথায় আসছে না। তুই গাড়ি নিয়ে খুঁজতে বের হয়ে যা, আমি এদিকে খুঁজতে শুরু করছি। আচ্ছা।
তিশা আমাকে খুঁজতে গাড়ি নিয়ে বের হলো। এদিকে আমরা দুজনে চা খেয়ে আবার হাঁটতে শুরু করছি। আমি কি তোর হাত ধরতে পারি? কেন? আমার খুব ভয় করছে। আচ্ছা ধরতে পারিস, দেখিস তোর বয়ফ্রেন্ড দেখলে যেন রাগ না করে। সে কিছুই মনে করবে না। আমরা কিছুক্ষণ হেঁটে একটা রিকশায় উঠে বসলাম। কিরে এমন করে বসছিস কেন? ফারিয়া পাশে, এমন করে বসিস না। আচ্ছা ঠিক আছে, তুই আবার ফারিয়ার কথা মনে করিয়ে দিলি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কি ফারিয়াকে বুঝাবো তুই ফারিয়াকে ভালোবাসিস? আমি তোর কষ্ট সহ্য করতে পারছি না। না আমি চাই না, আমি চাই ফারিয়া সাব্বিরকে নিয়ে সুখে থাকুক। আমি এতিম মানুষ, আমার কষ্ট সহ্য হয়ে যাবে। আবার নিজেকে এতিম বলে? আমি তো আছি। কিছুক্ষণের মধ্যেই ইরার বাড়িতে চলে এলাম। ইরাকে নামিয়ে দিলাম। শোন, বাড়িতে পৌঁছে গিয়ে আমাকে ফোন করিস। আচ্ছা। আমি রিক্সা নিয়ে বাড়িতে চলে এলাম। এসে দিকে তিশার ফারিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। আমাকে দেখে ফারিয়া চিল্লাতে শুরু করলো। এই কোথায় ছিলি এতক্ষণ? কোথায় না কোথায় তোকে খুঁজে বেরিয়েছি। আমার একটা কাজ ছিল। কি কাজ ছিল তোর? কোনো কাজ ছিল না। যদি কিছু হয়ে যেত তখন আমি দাদিকে কিভাবে বলতাম? ভাইয়া, তোর ফোন বন্ধ কেন? কই দেখি। আমি ফোন বের করে দেখি ফোন বন্ধ হয়ে গেছে। আমি ফোন অন করলাম। তোকে বলেছি না আমাকে না জানিয়ে কোথাও যাবি না। আচ্ছা। কিছুক্ষণ আমার উপরে ফারিয়া চিল্লাচিল্লি করে বাড়িতে চলে গেল। আমি রাতে না খেয়ে শুয়ে পড়লাম। তখন ইরার ফোন। তোকে বললাম না বাড়িতে গিয়ে আমাকে ফোন করবি? সরি। ঠিক আছে। রাতে খেয়েছিস? আমার খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তোকে খেতে বলবো না, তবে এরপর থেকে আমি যেন না শুনি তুই খাওয়া দাওয়া করিস নাই। আচ্ছা। ইরার সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল অনেক দিন। ফারিয়া ঠিকমতো আমার সাথে কথা বলে না। আমি ফারিয়াকে ফোনে পাই না। হঠাৎ একদিন ফারিয়া আমার কাছে কাঁদতে কাঁদতে এলো। আমি বললাম, কি হয়েছে, কাঁদছিস কেন? আব্বু বলেছে সাব্বিরের সাথে আমাকে কখনো বিয়ে দেবে না। আমি সাব্বিরকে ছাড়া বাঁচবো না। ধুর, পাগলামি করিস কেন? আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। তুই আব্বুকে চিনিস না। ও, ফারিয়া কান্নাকাটি আমি সহ্য করতে না পেরে বের হলাম। কোথায় যাচ্ছিস? আব্বুর কাছে যাবি না। তুই চুপ থাক। আমি ফারিয়ার বাড়িতে চলে এলাম। কেমন আছো? ভালো না। তখন মামাকে দেখলাম। আমি মামার কাছে এলাম। তুমি কি বলবে আমার জানা আছে। তুমি যা আশা করে আসছো তখন কখনো হবে না। এই জেদের জন্য আপনার বোন বাড়িতে থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু কি হলো? একমাত্র বোনকে হারিয়ে ফেলেন। সে আর কখনো ফিরে আসবে না। কে তুমি? আমি আপনার বোনের ছেলে। আমি মায়ের জন্য আসিনি, আমি এসেছি ফারিয়ার জন্য। আমি মামার পা জড়িয়ে ধরলাম। মামা ওদের প্রেম মেনে নিন। তোর এত বড় সাহস কি করে হলো? আমি তোর মামা না, আমার বোন নেই। মামা প্লিজ, ওদের কষ্ট দিবেন না। আমি জানি না বোন হারানোর কষ্টটা কি। আমি জানি আপনারা আম্মুকে অনেক ভালোবাসেন, আবার আম্মু আজ বেঁচে নেই। কার পায়ে ধরেছিস? এদের কোনো মন নেই। নিজের বোনকে ওরা মেরে ফেলেছে। এদের জন্য আমি মেয়ে হারা। মামা আমাকে পা থেকে তুলে একটা চড় মেরে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। জানিস, আমি তোর নানাকে লুকিয়ে লুকিয়ে তোর আম্মুকে অনেক খুঁজেছি। শুনেছিলাম তোর আব্বু আম্মু এই শহরে আছে। আমি সেই দিন এই শহরে চলে এসেছি এদের পাবার আশায়, কিন্তু তাদের কোথাও পেলাম না। থেকে গেলাম এই শহরে। আজ আমাদের বোন আমরা মেরে ফেলেছি। সেই যদি ওদেরকে মেনে নিতাম তাহলে ওদেরকে আর হারাতাম না। ছেলেটাকে ধরে কেঁদে না। সে কারোর আদর পায়নি, তার সব থাকতে কেউ ছিল না। ও যেদিন আমাদের বাড়িতে গিয়েছিল সেই দিন তোর বোনের মতো চেহারা দেখে আমি ছবি নিয়ে কান্নাকাটি করছিলাম। তখনও ছবি দেখে বলে ওটা ওর আম্মু। তোর কথা আমি শুনবো, তুই ফ্রেশ হয়ে আই। আচ্ছা। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, তখনই আমার চাচা দৌড়ে এলো মামার বাড়িতে। ভাই, আমার ভাতিজাকে কিচ্ছু বলবেন না। আমার ভাতিজাকে ফিরিয়ে দেন। আমি কথা দিচ্ছি ও আর আসবে না এই বাড়িতে। তোমরা এখানে কি করে? গ্রাম থেকে আমার ভাতিজা নিয়ে এসেছে। আমার ভাতিজাকে ফিরিয়ে দে। আমি অতটা খারাপ না যে নিজের একমাত্র ভাগ্নেকে ক্ষতি করব। শফিক, আয় বস। আর আজ থেকে তোরা আমাদের শত্রু না, আত্মীয়। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি সবাই বসে আছে। হঠাৎ ইরা দৌড়ে এলো। ইরা, এমন দৌড়ে এলি কেন? তুই ঠিক আছিস? এই তো, আমি ঠিক আছি।
তোর কপালে চিন্তার ভাঁজ কেন? এমনি। ইরা, তুই হঠাৎ করে আমাদের বাড়িতে? হাবিবুর, এইদিকে আসো, তোমার মামা ডাকছে। আসছি মামি। যাক, আমি অনেক খুশি হলাম তোকে মেনে নিয়েছে। আমি মামার কাছে এলাম। তাহলে সাব্বিরকে বলো তার আম্মু আব্বুকে নিয়ে আসতে। ঠিক আছে মামা। চাচা তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ হলো। তৃষা বলল তুই ফারিয়াকে এই বাড়িতে চলে আসছিস। আমি দৌড়ে চলে এসেছি। তোমাদের ভয় নেই? আজকেই আসতে বললো। আমি তোমার মামাদের ফোন করে আসতে বলেছি। এরপর আমরা অনেকক্ষণ কথা বলে চলে এলাম। ইরা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঠাস ঠাস করে চড় মারল। এটা তুই কি করলি? কেউ নিজের পা কেউ আঘাত করে? আমি ফারিয়াকে সুখে থাকতে দেখতে চাই। ওর সুখ মানে আমার সুখ। আজকে তুই সবচেয়ে বড় ভুল করলি। তুই কখনো বলবি না আমি ফারিয়াকে ভালোবাসি। এটা আমাকে কথা দে। আচ্ছা, দিলাম। তোকেও যদি বাড়ি থেকে বিয়ে দিতে না চায় আমাকে বলিস, আমি ব্যবস্থা করে দেব। তোকে ব্যবস্থা করতে হবে না। আমি যার সাথে বিয়ে করতে চাইলে তার সাথে বিয়ে দেব। ও, তোর বয়ফ্রেন্ড আছে? কোনো সমস্যা হবে না? হুম। আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের ছবি একটু দেখাবি? আমার খুব দেখতে ইচ্ছে করছে। না না, দেখানো যাবে না। ঠিক আছে। মামার বাড়ি থেকে বের হয়ে দুজন হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। ইরা চলে গেল একটা ছেলের সাথে। ছেলেটির হাত ধরে রাস্তা পার করে নিয়ে গেল। আমি বাড়িতে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে সবাই মিলে মামার বাড়িতে এলাম। মামি, ফারিয়া কোথায়? ও রুমে আছে। ও, আমাকে ওর রুম দেখিয়ে দিন। মামি তিশাকে রুম দেখিয়ে দিল। আমি বাইরে অপেক্ষা করছি, তখন মামারা এলো। সবার সাথে কথা বললাম। তুমি খুব বদমাইশ। আমি কি করলাম? তুমি আমাদের আগে বলবে না তুমি আমার ফুপির ছেলে? নানি নিষেধ করেছিল। এজন্য দেখতাম মা তোমার কাছ থেকে কোথাও যেত না। সব আমাদেরই দোষ। আজ বোনটা হারালাম। আব্বু, এখন কান্নাকাটি বন্ধ করো। ভাগ্নে তো পাইছো। আমি সবার সাথে কথা বলছি, তখন মন চাইলো ফারিয়াকে একটু দেখি। আমি ফারিয়ার রুমে এসে দেখি ফারিয়া শাড়ি পরে রেডি হয়ে আছে। এই হাবলা আমাকে কেমন লাগছে? একদম তোকে পরীর মতো লাগছে। আমার বিয়ের পর তোকে একটা লাল টুকটুকে বউ এনে দেব। আচ্ছা দিস। আমার কারো চাই না, শুধু তোমাকে চাই, কিন্তু তা সম্ভব না। কি ভাবছিস? ও মনে হয় বইয়ের কথা ভাবছে। তখনই সবাই হেসে দিল, কিন্তু আমার কষ্টটা শুধু ইরাই বুঝতে পারলো। আমি বাইরে এলাম, তার একটু পর সাব্বিরা এলো। আমাদের মেয়ে পছন্দ, আমাদের ছেলের পছন্দে আমাদের পছন্দ। ও আচ্ছা, তবুও বাড়িতে আসছেন, মেয়েকে দেখে যান। ফারিয়াকে নিয়ে আসো। এখন বিয়ের দিন ঠিক করলে ভালো হয়। 3 দিন পর বিয়ে হলে ভালো হয়। ঠিক আছে মামা, যাও তো, মিষ্টি নিয়ে আসো, সবাইকে মিষ্টি মুখ করিয়ে দাও। আমি এক্ষুনি নিয়ে আসছি মামা। আমি মিষ্টি নিয়ে এলাম, সবাই মিষ্টি মুখ করলো, কিন্তু আমি করলাম। তুমি মিষ্টি খাচ্ছ না কেন? একটা মিষ্টি নাও। আচ্ছা, আমি মিষ্টি মুখে পুরে নিলাম। এই মিষ্টি আমার গলা দিয়ে নামবে না। আমি সবাইকে লুকিয়ে বাথরুমে এসে মিষ্টি মুখ থেকে বের করে দিয়ে ফ্রেশ হয়ে বের হচ্ছি, তখন ইরা। কি হলো? মিষ্টি ফেলে দিলি কেন? তোর গলা দিয়ে নামেনি? তুই তো ওদের বিয়ে দিচ্ছিস। ইরা চুপ থাক, কেউ শুনতে পাবে। হঠাৎ ইরা আমাকে জড়িয়ে ধরলো। কুত্তা, তুই এসব সব করে কি লাভ পেলি? তোর তো কষ্ট হচ্ছে। আমার কোনো কষ্ট হচ্ছে না। চল মামা, আমাকে খুঁজতে পারে। আমি একা ছাড়িয়ে দিয়ে সবার কাছে এলাম। সাব্বিরা চলে গেল। সব দায়িত্ব এখন তোমার ফারিয়ার বিয়েতে। তুমি আমাকে রাজি করিয়েছো। আচ্ছা, তাহলে আগামীকাল সকাল থেকে কাজ শুরু করে দাও। ঠিক আছে, আমি রাতে সবার সাথে কথা বলে রাখবো। যদি আমার বিয়েতে কোনো কিছু খারাপ হয় তবে তোর মাথা ফাটিয়ে দেব। এই না না, এসব করলে আরো সমস্যা হবে। ও, আমি বাড়িতে চলে এলাম। পরের দিন সকাল থেকে কাজ শুরু করে দিলাম। ইরা আমার সাথেই আছে, আমাকে রেখে কোথাও যাচ্ছে না। মানুষ দেখছি তোর মতো বদমাইশ দেখিনি যে নিজের গার্লফ্রেন্ডের বিয়ের আয়োজন করে। ইরা তুই একটু চুপ থাক। আমাকে তো চুপ থাকতে বলবি, ভালো লাগে না। ফারে এসে দেখি ইরা আমার সাথে ঘোরাঘুরি করছে। কি রে, ও ঠিক মতো কাজ করছে তো? হুম। ইরা, তোর বয়ফ্রেন্ডকে কিন্তু আমার বিয়েতে আসতে বলিস, আমাদের সাথে পরিচিত হয়ে যাবে। ঠিক আছে। আমি আমার মতো কাজ করছি, লোকজনকে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। পরের দিন গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হলো। সবাই ফারিয়াকে হলুদ দিচ্ছে, আমি একপাশে দাঁড়িয়ে আছি।
কি রে, তুই দূরে কেন? আমাকে গায়ে হলুদ দিবি না? আমি ফারিয়াকে গায়ে হলুদ দিয়ে চলে এলাম। একপাশে ইরার চোখ এড়িয়ে আমি খুব কাঁদলাম, তারপর চোখ মুছে নিলাম। তখন ইরা হাজির। কত কাঁদতে পারিস আমিও দেখব। যা, এখনো সময় আছে। তুই বল ফারিয়া, আমি তোকে ভালোবাসি। চাইলেই সব অনুভূতি প্রকাশ করা যায় না। ভালো লাগার ভালোবাসা, ভালোবাসা ভালো থাকো খুঁজে নেয় বন্ধুত্ব। সব ভালোবাসা প্রকাশ করতে নেই। রাখ তোর আবেগ। মামা ডাকলো, আমি মামার কাছে চলে এলাম। কাজের খবর কি? অনেক ভালো। তোমাকে কিন্তু আগামীকাল সব কাজ তোমাকেই দেখতে হবে। আচ্ছা, গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করে বাড়িতে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ কান্না করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আবার কাজ শুরু করলাম। কাজের জন্য ফারিয়ার সাথে দেখা করতে পারছি না। দুপুরের দিকে বরযাত্রীরা এলো। আমি এই সুযোগে ফারিয়াকে দেখতে এলাম। এই আমার বিয়ের গিফট কোথায়? ইসে, আমার মনেই ছিল না। আমি কিছু জানি না, আমাকে গিফট দে। আমি ফারিয়াকে জড়িয়ে ধরে কাঁদলাম। যখন ফিরে আসবো তখন ওর পছন্দের একটা গাড়ি গিফট দিলাম। এরপর আমি বিয়ে বাড়িতে চলে এলাম। একটা নিরিবিলি জায়গায় এসে চুপ করে বসলাম। কিছু ভালো লাগছে না, তাই আবার উঠে এতিমখানা এলাম। এদিকে ফারিয়ার বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। সবাই আমার দেখতে না পেলেই এক জোড়া চোখ মিস করলো না। তিশা, তোর ভাইয়া কোথায়? ভাইয়াকে আমি ফারিয়ার রুমে দেখেছিলাম, এরপর আর দেখিনি। ও। ইরা আমাকে সব জায়গায় খুঁজতে শুরু করলো, কিন্তু পাচ্ছে না। ফারিয়ার বিদায়ের সময়, তিশা তোর ভাইয়াকে ডেকে দে। ভাইয়াকে খুঁজে পাচ্ছি না, ইরা সেই থেকে খুঁজে বেড়াচ্ছে। কি, তোর ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আব্বু, ওকে এখনই খুঁজে আমার সামনে এনে দাও। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে না পেয়ে শ্বশুর বাড়িতে যাব না। সে কোথায় গেল? এখনই খুঁজে বের করো। এই, তোরা আমার ভাগ্নেকে খুঁজে বের কর। সবাই আমাকে খুঁজতে বের হলো, কিন্তু আমাকে কেউ খুঁজে পেল না। এইদিকে রাত হয়ে গেছে। বৌমা, এবার চলো, তোমার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাবে। আমি কিছু জানি না, আমার বেস্ট ফ্রেন্ডকে এনে দাও। ও আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার একমাত্র ফুপির ছেলে। আমি ভাইকে না পেলে আমি কোথাও যাব না। আব্বু, ওকে জোর করো না। হঠাৎ ইভা এসে বলল, ইরা হাবিবুরকে খুঁজে পায়নি বলে। কি করেছে ইরা? ইরা বিষ খেয়েছে, ওকে নিয়ে সবাই হাসপাতালে গেছে। কি বলছিস কি? এরা কেন বিষ খেতে গেল? আমি কিছু জানি না, শুধু এইটুকু জানতে পেরেছি হাবিবুরকে সে চোখে চোখে রাখতে পারেনি। আমাদেরকে এখনই হসপিটালে যেতে হবে। সবাই হাসপাতালে চলে এসো। ভাই, আমার কি হয়ে গেল? আমার মেয়ে। কিছু হবে না। অন্যদিকে আমি এতিমখানা থেকে বের হয়ে ব্রিজের পাশে বসে আছি। তখন ইরার সাথে থাকা ছেলেটি দৌড়ে এলো। কি হয়েছে ভাই, আপনি এমন দৌড়ে এলেন কেন? তুমি এখন আমার সাথে চলো। কোথায়? আপনার গার্লফ্রেন্ড ইরা কোথায়? আমি ইরার চাচাতো বড় ভাই। তাড়াতাড়ি হসপিটালে চলো, ইরা বিষ খেয়েছে। কিন্তু কেন? আগে গাড়িতে উঠে বসো। আমি গাড়িতে উঠে বসলাম। এরপর ছেলেটি সব আমাকে বলল। তাড়াতাড়ি হাসপাতালে চলে এলাম। এসে দেখি মামার এখানে। হঠাৎ, এই কুত্তা, তুই আমার বিয়ে রেখে কোথায় গিয়েছিলি? এই কথা বল, কোথায় ছিলি? আর কেন এরা তোর জন্য বিষ খেলো? বাবা, তুই কোথায় ছিলি? আমরা সবাই তোকে নিয়ে কত চিন্তা করছিলাম। আমি এতিমখানায় গিয়েছিলাম। তুই শ্বশুর বাড়িতে চলে যাবি, আমার মন খারাপ হয়েছিল। রোগীর জ্ঞান ফিরেছে। আমি দৌড়ে রুমে চলে এলাম। ইরা চুপ করে বেডে শুয়ে আছে। আমি ঠাস করে চড় মারলাম। কি পেয়েছিস তোরা দুজনে? আমার জীবন নিয়ে খেলা করবি? একবার তো বলতে পারতিস তুই আমাকে ভালোবাসিস। এখন তো চুপ থাকবি। এই জন্যই বলি, তুই কেমন আমার সব খোঁজ জানিস। তুই আসলে আমার আড়ালে নজর রাখিস। তোকে অনেক ভালোবাসি, তাই তোকে চোখে চোখে রাখতাম। তোকে ফারিহার সাথে দেখলে আমার সহ্য হতো না। তোর একবার মনে হয়নি আমি কারোর সাথে কথা বলি না? তাহলে আমার বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে? তুই এটা কি করতে চাইছিলি? আমি কিভাবে নিজেকে সামলে নিতাম? আমি মনে করলাম তুই স্যাকা খেয়ে আত্মহত্যা করছিস, এই জন্য তোকে খুঁজে পাচ্ছি না। এরা আমাকে জড়িয়ে ধরলো। আমি ফারিয়ার কাছ থেকে তোকে কেড়ে আমার কাছে নিয়ে আসবো। তখনই ফারিয়ার আগমন। কি, তোর এত বড় সাহস? আমার বেস্ট ফ্রেন্ডকে জড়িয়ে ধরে বলছে আমার কাছ থেকে কেড়ে নেবে। এই ছাড়, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে
তোকে দেব না। গিয়েছিলি না মরতে? না না, আমি ছাড়বো না। আমি হাবিবুরকে ছাড়া বাঁচবো না। এই ছাড়, লোকজন চলে আসবে। আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। কি? এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই বর হয়ে গেল? তোর সাথে আমার ভাইয়ের বিয়ে দিব না। কেন দিবি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড, ভাইকে চুরি করে নিয়ে যাব। আমি ইরাকে ছাড়িয়ে নিলাম। তোরা দুজনে এবার ঝগড়া বন্ধ করবি? ঠিক আছে, তোর সাথে বিয়ে দেব। অন্যদিকে ভাই, আপনারা সব কিছু শুনলেন, এখন আপনারা বলেন কি বলবেন। শফিক, আমার চেয়ে হাবিবুরের উপর অধিকার তোর, তুই বল। ভাই, আপনারা যা করবেন তাই আমি রাজি। ঠিক আছে, আমি বলছি, আমাদের ভাগ্নের সাথে আপনার মেয়ের বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। কয়দিন পর বিয়ে হবে? 5 দিন পর। 2 দিনের মধ্যে ইরা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। ধুর, তোদের সবাই বিয়ে হচ্ছে কিন্তু আমার হচ্ছে না। আবার কার বিয়ে শুনি? কাদের আবার? তোদের দুজনের 5 দিন পর। ইয়াহু, আমাদের বিয়ে অবশেষে তোকে পেলাম। যা ভাগ তুই। 5 দিন পর আমাদের দুজনের বিয়ে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়ে গেল। এখন আমি ইরা বাসর ঘরে বসে আছি। আমাকে সত্যি ভালোবাসবি তো? হুম। আমাকে ফারিহার জায়গায় বসাতে হবে না, তুই তোর মনের এক কোণে জায়গা দিলেই হবে। আই লাভ ইউ। এবার আমার উত্তর দে। আই লাভ ইউ টু। ইরা আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলো। হঠাৎ রুমের লাইট অফ হয়ে গেল। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে না ভালোবাসতেই পারে, তাই বলে কষ্ট পেও না। প্রত্যেক ছেলে মেয়ে তার বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসে ফেলে, কেউ প্রকাশ করতে চায় না।